নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর। আজকে আমরা চলে এসেছি আমাদের প্রিয় শুভম সান্যালের কাছে। শুভম সান্যাল ওরফে আমার শুভম দা, ইনার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে আগেই দেখেছিলেন। সেই ভিডিও দেখে অনেকে আমাকে বলেছিলেন যে তার প্রিপারেশন সংক্রান্ত আরও কিছু প্রশ্নের উত্তর যদি তারা জানতে পারেন তাহলে খুব উপকৃত হবে, এবং সেই জন্যই তোমাদের জন্যই আজকে শুভমদাকে আমরা পেয়েছি আমাদের কাছে। শুভমদার কাছ থেকে আমরা জেনে নেব ডাব্লিউবিসি সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তর আমরা যখন প্রস্তুতি নিই তখন সম্মুখীন হই। তো ঠিক সেরকমই তো শুভমদা, আজকে আমাদের মোটামুটি যে ইন্টারভিউগুলি হয় সেগুলো আনকাট হয়, কিন্তু আজকে আনকাট নয়। আজকে তোমার জন্য আমি কিছু প্রশ্ন সাজিয়ে নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাকে করব, এবং অনেকটা র্যাপিড ফায়ারের মতো প্রশ্ন। এটা গতানুগতিক ইন্টারভিউ নয়। প্রথমে আমি তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, যদিও এটা তুমি আগে বলেছো, সেটা হচ্ছে বর্তমানে তুমি কোন পোস্টে আছো, এই সংক্রান্ত কিছু তথ্য যদি তুমি আমাদের জানাও। নমস্কার, আমি শুভম সান্যাল। আমি বর্তমানে রাজ্য বাণিজ্য কর দপ্তরের অধীনে সহ বাণিজ্য কর আধিকারিক হিসেবে কর্মরত আছি। আচ্ছা, তো তোমার যে ডাব্লিউবিসিএসটার মাধ্যমে তুমি এই পোস্টে এখন অধীনস্থ, সেটা 2016 সালের ডাব্লিউবিসিএস না, 2014 সালে 2014 সালের 2016 সালে জয়েন করেছি। 2016-তে জয়েন করেছো। তো এই সংক্রান্ত, এই যে 2 বছরের যে ডিলে, এই সংক্রান্ত প্রশ্ন আমি তোমাকে পরে করছি। তার আগে একটা জিনিস আমরা এখন দেখতে পাই এই সোশ্যাল মিডিয়ার জগতে বা প্রস্তুতির জগতে, তুমিও হয়তো দেখতে পাও, সেটা হচ্ছে যে বিভিন্ন বই এখন অ্যাভেলেবেল। আগে যেটা ছিল তোমাদের সময়, মানে যখন 2014 সালের দিকে এত বই ছিল না, কিন্তু এখন বইয়ের সংখ্যা প্রচুর। সেই বইয়ের মধ্যে থেকে কোন বই পড়বো কোন বই পড়বো না, এটা বাছাও খুব দুষ্কর। তো তোমাকে আমি কিছু বইয়ের নাম বলবো, তুমি 10-এর মধ্যে তার রেটিং দেবে। যদি সেই বইটা সম্পর্কে জানো না, খুব ভালো, তুমি বলে দেবে আমি এটা জানি না। ঠিক আছে? প্রথমে হিস্ট্রির পুনম দালাল দাহিয়ার যে বইটা আছে, জানো? পড়োই? কৃষ্ণা রেড্ডি আমি পড়েছি, এবং ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে যদি কৃষ্ণা রেড্ডি একজনকে পড়তে সাজেস্ট করা হয় তাহলে তার থেকে মূর্খামি কিছু হবে। কারণ কৃষ্ণা রেড্ডির পরিধি ডাব্লিউবিসিএস এর পরিধি অনেক হয়। মানে ইউপিএসসি পড়তে গেলেও কৃষ্ণা রেড্ডি সম্পূর্ণটা পড়ে ফেললে, বা কৃষ্ণা রেড্ডি সম্পূর্ণটা পড়ে গিয়ে ইউপিএসসি নিতে গেলেও সমস্যার সম্মুখীন হতে পারে একজন, কারণ কৃষ্ণা রেড্ডির তথ্য অনেক বেশি। সুতরাং কম্পিটিটিভের ক্ষেত্রে, মানে যেখানে তথ্যই সম্পদ, সেই অঞ্চলে এত ভাস্ট পরিধির একটা বইকে নিয়ে কাজ করা মুশকিল। সুতরাং কৃষ্ণা রেড্ডিকে আমি হয়তো বই হিসেবে কৃষ্ণা রেড্ডি খুবই ভালো, কিন্তু কম্পিটিটিভ সেক্টরে কৃষ্ণা রেড্ডির উপযোগিতা হিসেবে আমি তাকে 6 দিই। আচ্ছা, বেশ। তাহলে কৃষ্ণা রেড্ডি 10-এ 6 পাচ্ছে তোমার কাছে। এবার আসছে সেই বইটা, যে বইটা সবাই পড়ে, জীবন মুখার্জি। কত দেবে এবং কি মতামত জীবন মুখার্জি সংক্রান্ত? জীবন মুখার্জি হচ্ছে আমার মতে, জীবন মুখার্জি ডাব্লিউবিসিএস এর বেস্ট স্টার্টার প্যাকের মধ্যে একটা। কারণ জীবন মুখার্জি পড়ে ফেললে অ্যাটলিস্ট বেসিকটা তোমার জানা হয়ে গেল। তারপর তুমি যে জায়গাটা তোমার ডিপে যেতে হবে, সেখানে তুমি অন্যান্য বই যেগুলো আছে সেগুলো থেকে তুমি ফুটে তুলে নিয়ে বেসিক জিনিসটা তোমার কভার আপ জীবন মুখার্জি বলে হয়ে যাবে। সেই দিক থেকে দেখতে গেলে কম্পিটিটিভনেসের উপযোগিতার জন্য 8 দেব। তার মানে তুমি বলছো জীবন মুখোপাধ্যায় পড়লে একদম কমপ্লিট, নাকি বেসিকটা রেডি করার জন্য? বেসিকটা রেডি করার জন্য। কমপ্লিট আমরা এটা ধরতে পারি। বেশ, জিওগ্রাফিতে যাই এবার। প্রথমে হচ্ছে খুলনা, পড়ল। মাজিদ হোসেন, পড়ল। বাহ। দেবাশিস মৌলিক পড়েছি, কিন্তু দেবাশিস মৌলিকের যে বইটা ওই পুরোনো সিলেবাসের, যেটা ক্লাস 2007 সালের, একদমই তাই, মাধ্যমিকের, 2007-এর মাধ্যমিকের যে বইটা, সেই বইটা পড়েছি, এবং সেটা ওই স্টার্টার প্যাক হিসেবে খুব ভালো। অন্তত পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য স্টার্টার প্যাক হিসেবে খুব একটা খারাপ না। কিন্তু ভারতীয় ভূগোলের যে পরিধি বা যে ধরনের কোশ্চেন গত কয়েক বছর ধরে আসা শুরু হয়েছে মেন্স এবং প্রিলি দুক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় না এটা এখন অতটা এফেক্টিভ আছে। সেক্ষেত্রে আরও বেশ কিছু বই, যেগুলো তুমি আগে বললে, খুল্লার বা মাজিদ হোসেন, আমি নিজে পড়িনি, কিন্তু আমি লোকজনের কাছ থেকে শুনেছি। এবার শোনা কথা তো বিশ্বাস করে খুব একটা লাভ হয় না, যেহেতু আমি অনেকদিন
পরীক্ষা সার্ভেও থেকে দিতে আসছে। সুতরাং আমার পক্ষে মানে এই মুহূর্তে জাজ করে বলাটা খুব মুশকিল যে এইগুলোর মধ্যে কোনটার এফেক্টিভনেস কত। না, আমি যতদূর জানি যে তুমি এখনো কোথাও ইচ্ছা রাখো যে WBCS গ্রুপের জন্য, তাহলে তুমি তাহলে ভূগোলের কি পড়ো? এইটা হচ্ছে একটা ফ্যালাসি যে আমি এখন ভূগোলের যেটুকু পড়ি সেটুকু বেসিক ভিত্তি হচ্ছে ইন্টারনেট। বাহ, আমি এখন কিন্তু মূলত পড়াশোনাটা ইন্টারনেট ভিত্তিকই করি। আমার কোনো একটা চ্যাপ্টার পড়তে যখন ইচ্ছে সেই চ্যাপ্টার সংক্রান্ত বিভিন্ন সাইট আছে, কেরিয়ার IAS আছে বা এই জাতীয় প্রচুর অ্যাভেলেবল। হ্যাঁ, এই জাতীয় সাইটগুলো দেখে আমি মূলত তাদের যে টপিক ভিত্তিক আলোচনাগুলো করে নেওয়ার পর যেটুকু নোট করার দরকার হয় সেইটুকু নোট করি এবং তার ভিত্তি করে আমি নিজের মতো করে নোট বানাই। এবং এই নোট বানানোর প্রসেসটা আমি যখন শুরু করেছিলাম 2012 সাল থেকে, সেই সময় থেকেই চলছে। ফলে নোটের পরিমাণ আমার কাছে এখন অনেক, যেগুলো আমি নিজে বানিয়েছি। মানে বরাবরই তুমি নোটটা বানাতে হয় প্রথম থেকে শুরু করে আমি নোট বানাতাম এবং সেই নোটগুলোই এখনো সেগুলোকে আপডেট হচ্ছে। আপডেট ধরো তুমি যখন এই যে বলছো যে ইন্টারনেটে যখন কিছু সার্চ করছো তখন কিছু তথ্য এক্সট্রা পেলে সেটা ঢুকিয়ে নিচ্ছ, মানে ওটাই চলে আসছে এবং ওটাই চলে যাবে। এটা খুব বড় পয়েন্ট। কোয়ালিটির ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে প্রথমে আসবে লক্ষ্মীকান্তের নাম। আমি ভীষণভাবে হাইলি রেট করব। 10-এ কত? 10-এ নয়। কিন্তু এটাও বলে দিচ্ছি সাথে একটা সতর্কতা, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তে যা জিনিসপত্র আছে তার অত ডিটেলে ঢুকে BCS এ লাগে না। কিন্তু লক্ষ্মীকান্তের মতো লুসিড ভাষায় বোঝানো আমি আরেকটি বই এর আগে ছাড়া পড়েছি, সেটা হচ্ছে ডিডি বাসু। আমি একটু পরেই তোমার কাছে যেতাম ডিডি বাসু। ডিডি বাসুতে লক্ষ্মীকান্তের মতো লুসিড ল্যাঙ্গুয়েজে বোঝানো নেই। আমি লক্ষ্মীকান্তের সাথে যেটা করি সেটা হচ্ছে আমি একটি কনস্টিটিউশনের শুধু আর্টিকেলগুলো থাকবে এরকম একটি বই আমি কিনেছি, বেয়ার অ্যাক্ট এবং শুধু এই বেয়ার অ্যাক্ট তার উপর লক্ষ্মীকান্তের বিশ্লেষণ, এই দুটোর উপর ভিত্তি করে মূলত পড়াশোনা করি। এছাড়াও গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী যে কেস সংক্রান্ত আচ্ছা কেসগুলো, এই যে কেস নিয়ে এখন একটা বিরাট ধোঁয়াশা আছে স্টুডেন্টদের মনে যে কেসগুলো কোথা থেকে পড়বো বা কোন কেসগুলো পড়বো। যেহেতু আমি একজন লয়ার স্টুডেন্ট, তা আমি জানি বহুত কেস আছে, কিন্তু সবগুলো তো আমাদের পড়তে হবে না। কারণ আমরা পরীক্ষায় ধরো দেখেছি যে প্রিয়াম্বেল রিলেটেড যে কেসগুলো সেগুলোকে একটু ওলট পালট করে আসে বা আসছে। তাই কেসগুলো পড়ার জন্য তুমি কি সাজেস্ট করছো একটু যদি বলো। তোমার কেসগুলো পড়ার পক্ষে সবথেকে ভালো জায়গা হচ্ছে ইন্টারনেট, এবং ইন্টারনেটে বেশ কিছু কম্পোজিট আর্টিকেল আছে শুধু কেস স্টাডির উপর। কেসগুলো নিয়ে মানে তুমি যদি প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে সার্চ করো তাহলে বেশ কিছু কম্পোজিট স্টাডি পাবে, যার মধ্যে একটা পোর্শন থাকে শুধু হচ্ছে কেস স্টাডি অফ ইন্ডিয়ান প্রিয়াম্বল। সেখানে যে মেন কেসগুলো, বেলুয়ারি ইউনিয়ন কেস, অনন্ত ভারতী কেস, LIC অফ ইন্ডিয়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, মিনার্ভা মিল কেস, এগুলো সমস্ত বিষয় আছে। এই জাতীয় যে জিনিসপত্রগুলো, এইগুলো যদি তুমি ঠিক করে পড়ে ফেলতে পারো, মানে এরকম করে পার্টিকুলার এই জিনিসটার উপর কতগুলো কি কেস হচ্ছে, এই জিনিসের উপর কি কেস হচ্ছে, এই জাতীয় যে কেসগুলো, এই কেসগুলো পড়ে ফেলতে পারে মোটামুটি। আর এই কেস নিয়ে আরেকটা জিনিস, ভালো জিনিস, মানে এটা তোমার মতামত চাইছি যে কেস মানে অনেকে ভাবে পুরো কেসটা পড়তে হবে কি হয়েছে, আসলে তো তা না। তাহলে কোন জায়গাগুলো পড়তে হবে যদি একটু বলো। জাস্ট হচ্ছে সেই পার্টিকুলার কেসটা রেলিভেন্সি, যে অংশটা আমরা সেই মুহূর্তে পড়ছি প্রিয়াম্বল পড়ার ক্ষেত্রে, ওই পার্টিকুলার কেসটার রেলিভেন্সিটা কোথায়। বা সে ধরো বেলুয়ারি ইউনিয়ন কেসের সাথে রেলিভেন্সি আছে হচ্ছে তোমার বেলুয়ারি ইউনিয়ন কেসে গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমার সাথে আমার বেলুয়ারি ইউনিয়ন কেসের সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশনের রেলিভেন্সি কিন্তু ওইটাই। বেলুয়ারি ইউনিয়ন কেসটা আদপেই ওই নিয়ে সংক্রান্ত জিনিসপত্র নিয়ে ছিল না, একেবারেই ছিল। সিমিলারলি কেশবানন্দ ভারতী কেসেস, সেটা একই রকম কেশবানন্দ ভারতী কেস কোনোভাবে ওটার সঙ্গে সিমিলারিটি ছিল না তো, কিন্তু রায়টা একটা আমাদের রায়টা জেনে রাখা খুব জরুরি। রায়টাও শুধু না, পুরো রায়টা তো অন্যরকম, পুরো জাস্ট যে পয়েন্টটুকু আমার শুধু রেলিভেন্ট, যেটা চেঞ্জ হলো মেন আর ওইটা ঠিক ভালো জিনিস বলেছো। এরপরে যে বইটা আছে পলিটিক্স, সেটা হচ্ছে আরিহান্তের ম্যাকবুক। কখনো কি পড়েছো ম্যাকবুকের পলিটি সিরিজ? আচ্ছা, পড়ো, কারণ ওটার বেশ ডিমান্ড আছে, বলা হচ্ছে যে ওটা নাকি কম্প্যাক্ট করে আছে। ব্যাপারটা হচ্ছে আমি কম্প্যাক্ট করে ডেফিনেটলি আছে, তোমার তো কম্প্যাক্ট নোট আছে, তাহলে সেই আমার ক্ষেত্রে আলাদা করে নোট পারচেজ করার বা কোনো কিছু দরকারও নেই কম্প্যাক্ট, কারণ তুমি তো বানিয়ে। এবার ঘটনা চক্রে একটা জিনিস মাঝে মাঝে করি, সেটা হচ্ছে
ধরো বাজার চলতি যে কোনো বই যেটার নাম শুনছি, এক্ষেত্রে তো নাম শোনা ছাড়া ভরসা করে লাভ নেই, সেরকম কোনো একটা বই কিনে আনতে হবে, কিনে আনিও মাঝে মাঝে, এবং তার যে কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেন্সগুলোর মধ্যে বেশিরভাগই কমন প্রশ্ন বেরোয়। যদি কোনো প্রশ্ন পাই যেটা কমন নয় এমসিকিউতে, সেগুলো আমার নোটে উঠে যায়, এরকমভাবে নোটগুলোকে আপগ্রেড করতে হয়। কিন্তু ধরো এরকম যদি ধরো নতুন যে বই বেরোচ্ছে সেই বইগুলো এখন দেখছি বেশিরভাগ বই তো ইউপিএসসি মানে বেরোচ্ছে, তো ধরো অনেক জিনিসই আছে যেগুলো হয়তো বিসিএস এ নেই, বা এমসিকিউ বইও এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো কোনো বইই পাবো না, তো সেগুলোকে কি করো, মানে সেগুলোকেও নোট ইনক্লুড করে রাখো নাকি সেগুলোকে বাদই দাও? বেসিক্যালি বাদ, হ্যাঁ বেসিক্যালি বাদ দাও, এটাই বেসিক্যালি বাদ দিই। তার কারণ হচ্ছে একটা পরীক্ষায় যদি 100টা কোশ্চেন আছে, সেটাই সেই 100টা কোশ্চেনের মধ্যে আমার নিজের ব্যক্তিগত মতামত 40টা প্রশ্ন এমন করা হয় যেটা সবাই পারে। 40 থেকে 75টা কোশ্চেন, 41 নম্বর থেকে 75 নম্বর কোশ্চেন এরকম থাকে যেটার জন্য একটু খাটাখাটি করতে হয়। 76 থেকে 96 নম্বর কোশ্চেন এমনভাবে করা হয় যেটার জন্য ভালো রকম খাটাখাটি করতে হবে, তা না হলে কোনো সেখানটা তুমি বের করতে পারবে না। আর শেষ 5টা প্রশ্ন থাকে যেগুলো হাজার চেষ্টা করলেও পারবে, সেইগুলো তো বাদই দেবো, এমনি বাদ দেবো। সেটা মানে কোন বলটা খেলবো আর কোন বলটা ছাড়বো এইটা বিচার করতে পারা, বিশেষ করে এমসিকিউ প্যাটার্নে বিসিএস যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুব জরুরি। কারণ এমসিকিউ বই ধরো 13,000 21,000 তুমিও আজকে একটা বানাতে পারো, কিন্তু তার মানে ওই 21,000-এর মধ্যে যে কোনগুলো রিলেভেন্ট সেটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? ভালো, এটা খুব ভালো লাগলো। এরপরে অনাদি কুমার মহাপাত্রের বইটা কি কখনো পড়েছো? পড়োনি? বাংলা ভার্সনে কখনো? পলিটি বাংলা ভার্সনে পড়িনি, বেসিক্যালি পলিটি কেন কোনো সাবজেক্টই বাংলা ভার্সন। জীবন মুখার্জি, হ্যাঁ, দেবাশিস মৌলিক, না দেবাশিস মৌলিক তো বাংলা ভার্সনে পড়েছো। আচ্ছা, পেরিয়ারের জিওগ্রাফি বইটা পড়েছো কি কখনো? পড়োইনি, দেখোনি, কেনোনি? বেশ। ইকোনমিক্সের যদি চলে যাই, প্রথমে আসবে সিংবাবুর বই। রমেশ সিং আছে, কিছুটা পড়ার চেষ্টা করেছিলাম, আমার দ্বারা হয়নি। ধর সত্যি কথা বলতে ইকোনমিক্সে আমি কেন ডাব্লিউবিসিএস হওয়ার জন্য নাকি? বিশেষ করে তুমি গ্রুপস অফিসার, আমি তো শুনেছি গ্রুপ ডাব্লিউবিসিএস নাকি ইকোনমিক্স ছাড়া পাওয়াই যায় না, ইকোনমিক্সে দুর্বল হলে নাকি হয়ই না। তাহলে এই সম্পর্কে তোমার মতামত কি? তুমি তো দেখছি পুরো আলাদা। এখানে একটা বড় স্ট্র্যাটেজি প্রশ্ন আছে। ডাব্লিউবিসিএসটা না পুরো হচ্ছে টেস্ট ক্রিকেটে ব্যাট করার, মানে একটা সেশনে তুমি দেখতে পাচ্ছ মানে পিছে বল করে বল সুইং করছে, সেই সময়টা তোমার কাজ হচ্ছে দাঁতে দাঁত চেপে বলগুলোকে ছেড়ে যাওয়া। তারপরের সেশনে যখন মানে রোদ্দুরটা উঠে গেল, পিছের ঘাসের ভেজা ভাবটা শুকিয়ে গেল, যখন বল ব্যাটে আসা শুরু হলো, তখন তুমি চালিয়ে খেলতে পারো। আমার ক্ষেত্রে বিষয়টা সেরকম ছিল। আমি ইকোনমিক্স পেপারটায় বরাবরই দুর্বল ছিলাম। আমার জোরের জায়গা ছিল ওরই কাউন্টার পার্ট কনস্টিটিউশনের জায়গাটা জোরের জায়গা ছিল, এবং আমার জোরের জায়গা ছিল ম্যাথ জিআই পেপারে। মানে আমি মোটামুটি ম্যাথ জিআই পেপারটা দিতে যেতাম হচ্ছে আমি বাকি পেপারগুলোতে কত কম পেয়েছি এবং কত আমাকে মেকআপ দিয়ে তুলে রাখতে হবে এটা হিসেব, সেই অনুযায়ী ম্যাথ জিআই পরীক্ষাটা আমার। ম্যাথ জিআই পেপারটায় আমি বাকি একদম মানে যা কমিয়েছিলাম ওটা হচ্ছে ব্রহ্মাস্ত্র দেব সবার শেষে আর ওই জায়গাটা মোটামুটি বলতে পারি। তুজাম্মেল হোসেন পড়োইনি? না দেখোই না, এই ব্যাপারে পুরো আলাদা লোক তো তুমি দেখছি। না, তাহলে বই খুব লিমিটেড তোমার কাছে, খুব লিমিটেড বই, তাই তো? বই আমি খুবই লিমিটেড পড়েছি, তবে এর মধ্যে একটা বইয়ের নাম আমি বলবো ইকোনমিক্সের ক্ষেত্রে, যে বইটা আমার কিছু কিছু ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করতে খুব সাহায্য করেছে। সেটা হচ্ছে কে শঙ্কর গণেশের একটা কি কনসেপ্টস, দারুণ বই, দারুণ। কে শঙ্কর গণেশ, ওই জিনিসটা হচ্ছে একদম বেসিক যে জায়গাগুলো বুঝতে পারছো না সেই জায়গাগুলো তোমার ক্লিয়ার করে দিল। এবার তুমি বাকিটা তোমার নিজের মতো করে যদি করতে হয় করলে, না করতে হয় ছেড়ে দিলে, সেটা তোমার। কিন্তু কিছু বেসিক প্রশ্ন আছে যেগুলো ছেড়ে দেওয়ার যে মূর্খামি, সেই জায়গাগুলো যাতে না বাদ যায় সেরকম সেই জায়গাটা শুধু দেখে না। এটা ঠিক কথা, কারণ এমনিতেও তুমি বলো যে ইকোনমিক্সে কি প্রচুর কঠিন সাবজেক্টটা, মানে একেবারেই নয়। সাবজেক্টটা তো কঠিন হতে পারে কারো কারো কাছে, কিন্তু যদি আমরা টপিকগুলো দেখি, যেমন বিশেষে তুমি মানে এটা তুমিও হয়তো সমর্থন করবে যে ন্যাশনাল ইনকাম আর ধরো প্ল্যানিং, আর আমরা ফিসক্যাল ডেফিসিটটা বাদও যদি দিই, তাহলে বেসিক কিছু কনসেপ্ট ইকোনমিক্সের, টাইপস অফ ইকোনমি কি ভারতের, ফ্যাক্টর অফ প্রোডাকশন কোনটা কি জিডিপিতে ভূমিকা রাখে,
আর ব্যাংকিং মেন আরবিআই এর কাজ বাদ, এগুলো যদি পড়ে যায় তাহলে তো মোটামুটি 50% আমরা অ্যাটেন্ড করতেই পারি ইকোনমিক্সে, পারি কি পারি না? একদম। এবং এগুলো যদি ঠিকঠাক করে যাওয়া যায় তাহলে 100টা মানে মেন্সের ক্ষেত্রে 100টা প্রশ্নের অন্ততপক্ষে 40টা প্রশ্ন 40টা হয়ে যাবে। মানে ব্যাংকিংটা তো কত গুরুত্বপূর্ণ, এবং ওটা সবকটা চাকরির জন্য একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশনও তাহলে হয়ে যাচ্ছে। কিছুটা তো হচ্ছে। একদমই তাই। ম্যাথমেটিক্সের আরএস আগরওয়াল পড়েছি। রেটিং বলো 10-এ কত? 10-এ এটাকে আমি 10। এখনকার যে চেঞ্জ হচ্ছে এখানে, এখন নাকি লোকজন বলছে আরএস আগরওয়াল পড়ে নাকি কিছু হবে না, তোমার কি মনে হয় অঙ্ক নিয়ে, অঙ্ক দিয়ে স্ট্র্যাটেজিটা? প্রথম এখনকার যে অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে একটা সাবজেক্টে একটা পার্টিকুলার চ্যাপ্টার, সে ধরো পার্সেন্টেজের চ্যাপ্টার, সেই পার্সেন্টেজের চ্যাপ্টারে টোটাল কতগুলো ধরনের অঙ্ক। পার্সেন্টেজের চ্যাপ্টারে প্যাটার্ন ওয়াইজ যদি দেখি অন্তত 20 প্যাটার্নের অঙ্ক আছে। 20 প্যাটার্নের অঙ্ক প্রত্যেকটার একটা করে অন্তত উদাহরণ আরএস আগরওয়ালে আছে। ওইটা উদাহরণের অঙ্কটা না দেখে চাপা দিয়ে করবি, করার পর ওই পার্টিকুলার প্যাটার্নের অঙ্ক ওখানে এক্সারসাইজে কী আছে সেটা দেখে সেই অনুযায়ী করলে করে তুমি তোমার মতো প্রশ্ন প্র্যাকটিস করবে। এবং তুমি যখন যত রিগোরাস প্র্যাকটিস করবে তত রিগোরাস তোমার এই কিছু জিনিসপত্রগুলো মাথার মধ্যে ঢুকতে থাকবে। ঘটনা হচ্ছে অঙ্কটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে থাকে, এবং তার থেকেও বেশি করে যেটা ডিপেন্ড করে থাকে তুমি সত্যি কথা বলতে কি যে 100টা অঙ্ক আমাদের মেন্সে করে আসতে হয় 1.5 ঘন্টার সময়ের মধ্যে, সেটা করা সম্ভব নয়। কারণ বেসিক্যালি 90 মিনিটের মধ্যে 100টা অঙ্ক, ফলে 54 থেকে 55 সেকেন্ড সময় পাওয়া যায়, যেটা কখনোই একটা অঙ্ক করার পক্ষে যথেষ্ট নয়, অন্তত খাতায় লিখে করার পক্ষে তো যথেষ্ট নয় না। সুতরাং যত সময় যাবে বিষয়টা হচ্ছে খাতায় কম হবে, তোমার মাথায় বেশি হবে। আসলে এটাই তাই, প্র্যাকটিসটা যত বেশি হবে তত তোমার মাথা অ্যাডাপ্টিভ হয়ে যাবে যে এখানে তোমার জিনিসটা হতে পারছে, মানে এই প্রশ্নটা আসলে এই জিনিসটা হয়ে যাবে। একদম ঠিক। এবং প্রশ্ন চেনাটা কিন্তু অঙ্কে একটা বিরাট জরুরি, বিশাল জরুরি, তাই না? মানে প্রশ্ন এখন পড়ে না, এখন দেখবে তুমি এই যে শর্টকাটে প্রশ্ন না পড়াটা, বিশেষ করে অঙ্কে প্রশ্ন না পড়াটা একটি মানে ক্রিমিনাল অফেন্স। মানে এরকম হয়েছে, একটা প্রশ্ন ছিল একটি 100 মিটার রাস্তার দুপাশে 5 মিটার অন্তর অন্তর গাছ বসানো হবে, তাহলে টোটাল কতগুলি গাছ বসবে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি যে 100 মিটার রাস্তার দুপাশে যেটা ছিল, দুপাশে কথাটা লোকজন অমিট করে বেরিয়ে এক পাশে করে দিয়েছে, এক পাশে করে উত্তর বের করেছে এবং উত্তর করেছে। ঠিক। এই জিনিসের এইরকম সিলি মিস্টেক্স প্রচুর হয় এবং এটা একেবারেই কাম্য নয়। বিশেষ করে অঙ্ক পেপারের ক্ষেত্রে একেবারেই কাম্য নয়, এই শুধুমাত্র এই কারণে, কারণ অঙ্ক পেপারটা হচ্ছে এটা প্যান সাবজেক্ট বলছি, মানে কার সায়েন্স ছিল, কার আর্টস ছিল, কার কমার্স ছিল, সব ভেবে লাভ নেই। অঙ্ক হচ্ছে এমন একটি সাবজেক্ট যে কম্পিটিটিভের ক্ষেত্রে তোমাকে সাকসেস দেবে। এবং শুধু তাই নয়, তুমি যেরকমভাবে ব্যালেন্সটা করে সাহায্য করবে। মেন যেটা তোমার সবগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে তুমি হিস্ট্রি পারোনি, জিওগ্রাফি পারোনি, কিন্তু অঙ্ক যদি স্ট্রং থাকে ওই জায়গায় কিন্তু তুমি মার্কস পেতে পারবে। মানে আমরা সেই ছোটবেলায় বলতাম না যে অঙ্কেই একমাত্র ফুল মার্কস পাওয়া যায়, এখানেও কিন্তু সেই একই ব্যাপার। একদমই তাই। অঙ্ক ছাড়া অঙ্কর পেপারটা ঢিলে দেওয়াটা একেবারে, এবং সে ব্যাপারে আরএস আগরওয়াল যেভাবে এখনো এনা আমিও তাই মনে করি, ভীষণভাবে এনা। মানে আরএস আগরওয়ালের অন্য কোনো আমি যাচ্ছি না, তার মান, গুণগত মান ইত্যাদি না, শুধুমাত্র যে এক্সারসাইজ ওয়াইজ যেভাবে ওরা বুঝিয়েছে সেটার জন্যই আরএস আগরওয়ালের মানে ক্যাটেগরাইজেশনটা খুব ভালো আছে, যদি তুমি ভাগ করে বুঝে নিতে পারো। ঠিকই। তোমার তাহলে আর বই পড়া জিজ্ঞেস করছি না, কারণ তোমার বই পড়া আমরা পেয়ে গেলাম। এবং মেন যেটা বুঝলাম যে তুমি বই পড়ার থেকেও গুরুত্ব দিতে নোট বানিয়ে পড়ায়। একদম। এবং নোট বানিয়ে পড়েছো সেহেতু তুমি যে রেডিমেড বইগুলো যেগুলো নোট আকারে আসে সেগুলো কেনোনি, প্রায় অর্থাৎ ডবল খাটনি সহজ গল্প যেটা। তার মানে দুটো কাজ আমি করতে পারি, এক হচ্ছে হয় বাড়িতে নোট বানাতে পারি, নয় আমি বাইরে থেকে নোটটা কিনে নিতে পারি। কিন্তু এই বাড়িতে নোট বানানো আর বাইরে থেকে নোট কেনা কোনটাকে বেশি প্রেফার করো? তুমি বলেছো যে নিজে নোট বানানোর জোর দাও, কিন্তু কেন জোর দাও? তার কারণ হচ্ছে তুমি ধরো বাইরে থেকে একটা ভালো বই কিনে আনবে যেটার মধ্যে মোটামুটি সবকিছু কভার করা আছে, এরকমটা হতেই পারে সে কোনো একটা জায়গা অমিট করে বেরিয়ে গেছে, তার নোটের মধ্যে সেটা নেই। তুমি যদি সেইটার ওপর, সেই নোটটার ওপরেই জোর দাও, তোমার যদি মানে কোনো একটা টেক্সট বুক মলাট পড়া না থাকে, তাহলে তুমি ওই পার্টিকুলার জায়গাটা যখন ও ছেড়ে চলে এসছে সেটা উদ্ধার করে তুমি কখনোই ফিরে আসতে পারবে না। ফলে ওই পার্টিকুলার জায়গা
থেকে যে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নটা কোনোদিনই পারবে না, হয়তো প্রশ্নটা খুব সোজা ছিল কিন্তু তুমি করতে পারবে, কারণ ওটা তোমার এর মধ্যে ছিলই না। সেই কারণে আমি প্রেফার করি যে নিজের মত নিজে বানিয়ে তারপর। বেশ, এরপরে এখন মানে এই প্রশ্নটা যদিও তোমার কাছে করা অযৌক্তিক, তবুও জিজ্ঞেস করছি। এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে সবাই ভাবছে অনেকগুলো বই পড়তে হবে আমাকে পাশাপাশি, এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পিকচারে 15টা বই সাজানো, মাঝখানে একজন বসে পড়ছে ছোট্ট, তার চারপাশে বইয়ের দুর্গ করা। তো এখন সিভিল সার্ভিসের ক্ষেত্রেও তাই হয়েছে। মানে সিভিল সার্ভিস পড়ছি কখন, মানে বললে একটু ফিলিংটা ভালো আসবে কখন, যখন আমি অনেক বই দেখাবো। আমি একটা বই পড়ে যদি সিভিল সার্ভিস পড়ি তাহলে অত ভালো ফিলিং আসবে না এখন জনমানুষের সমাজে। তো তুমি একটা বই পড়াকে পছন্দ করো নাকি সাইমালটেনিয়াস অনেক বই পড়াকে পছন্দ করো? ব্যাপারটা হচ্ছে আমি একটা বই পড়াকে পছন্দ করি বা সাইমালটেনিয়াসলি অনেকগুলো বই পড়াকে পছন্দ করি, এরকমটা একেবারেই ইস্যু নয়। ইস্যুটা কি যে আমি প্রথমে একটা বই যেমন ধরো জীবন মুখার্জি, আমি ইতিহাস শুরু করছি জীবন মুখার্জি দিয়ে আমাকে বেসিকটা ক্লিয়ার করে দিলাম, পড়লাম, মুখস্থ করবো না, পড়বো শুধুই পড়বো। এবং তারপরে সেই জীবন মুখার্জির পরে টু বি অন আ সেফ সাইড যদি কেউ চায় সে আর একটা বই মলাট্টু এরকম হতেই পারে জীবন মুখার্জি কিছু একটা মিস করে গেছে যেটা এখানে করে। দুটো বই কম্পেয়ার করে মোটামুটি অ্যাকচুয়ালি মিলে যাবে যে তার কি কি পড়ার মতো জিনিসপত্র সেখানে আছে, এবং দুটো বই যেটা কমন থাকবে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বাকি দুটো এবার তারপরে তুমি এবার মানে দুটো তুমি যেটা বলছো ম্যাক্সিমাম দুটো, ম্যাক্সিমাম, তার বেশি আমি যাব না। এবার তারপরে হলো তুমি যেগুলো তুমি টপিকগুলো পেয়ে গেছো পরের মানে 10 ইয়ার্সের কোশ্চেন বা রেডিমেড যে কোশ্চেন আনসারের বইগুলো আছে সেগুলোর মধ্যে তুমি একটা কোনো ধরলে তুমি দেখতে পাবে মোটামুটি 10 ইয়ার্সই ধরা বেটার, দেখতে পাবে মোটামুটি কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গায় প্রশ্নগুলোর ওপর তুমি এবার তাহলে অন্য বই থেকে জোর দাও, যে অন্য বই থেকে জোর দাও দিয়ে তুমি নিজের মতো করে নোট বানিয়ে দাও। বেশ, আচ্ছা আমার সাইড বেশ। এবার আসবো সেই প্রশ্নে যেটা সবাই জানতে চায়, সেটা হচ্ছে রুটিন মাফিক পড়াশোনা। তুমি কি কখনো রুটিন মাফিক পড়তে, মানে ডেইলি রুটিন, এখন খাচ্ছি, এখন ঘুমাচ্ছি, এখন উঠবো, এখন ভূগোল পড়বো, এখন অঙ্ক করবো, করতে? আগে বলো করতে কিনা, ছোট থেকে কোনোদিন করতে কিনা আগে বলো। মানে করার চেষ্টা করেছি, আমাকে এরকম ভাবে পড়ানোর চেষ্টা ছোটবেলায় বলতো, কোনোদিন হয়নি। হ্যাঁ, কিছু জিনিস মানে রুটিন মাফিকই করতাম, যেগুলো হচ্ছে ধরো আমি মানে যে নোট বানাতাম সেই নোটগুলো বানাতাম আমি কোশ্চেনের আলাদা। সেই কোশ্চেনটা প্রত্যেকটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার থেকে দিনে 10টা করে কোশ্চেন বানাতাম, যে কোনো একটা চ্যাপ্টার দিনে 10টা করে, ধরো ইতিহাসের 10টা হলো, ভূগোলের 10টা হলো, ইকোনমিক্সের 10টা, এরকম করে 10টা কোশ্চেন আমি রেডি করলাম। সেই যে খাতাটা, সেই খাতাটা আমি দিনে অন্তত একবার সবকটা সাবজেক্টে একবার করে মেটানোর চেষ্টা করি। সব সময় যে পেরেছি তা কিন্তু নয়। আচ্ছা, কিন্তু ওইটুকু না, এটা একটা বিরাট বড় কথা বলেছো। আমি একবার রিপিট করছি আরেকবার। তুমি বললে যে নোটগুলি বানাতে, সেগুলো প্রতিদিন দিনে একবার করে প্রথম থেকে যা করা হয়েছে পুরো একবার করে ওল্টাতে, তাই তো? ওল্টাতে, মুখস্থ নয় কিন্তু, এই ওল্টানো আর মুখস্থর মধ্যে গুলিয়ে ফেলে অনেকে। শুধু চোখ বোলাতাম একবার, যে শুধু চোখ বুলিয়ে ছেড়ে দিতাম। বেশ, এবার তারপরে মানে ওইটুকুতে যেটুকু হলো। এছাড়া যখন অপশনাল পড়েছি, অপশনাল পড়ার সময় কিছুটা সময় ইনভেস্ট করে আজকে ধরো এই প্রশ্নগুলো রেডি করবো, দুটো বই পড়লাম, ইন্টারনেট ঘাঁটলাম, ঘেঁটে ওই একটা প্রশ্ন রেডি করবো, সেটা করতে হতো আমার 4 ঘন্টা সময়। ওই 4 ঘন্টাই পড়েছি, তার বেশি পড়ি অতক্ষণ লাগতো না। কিছু প্রশ্নের ক্ষেত্রে লেগেওছে, যেমন টেরোরিজমের প্রশ্নের একটা ছিল, রাইট শর্ট নোট অ্যাবাউট টেরোরিজম, সেই প্রশ্নটা রেডি করতে আমার প্রায় 5 ঘন্টা লেগেছে। আচ্ছা, জেনারেলি ওরকম লাগতো না, 1-1.5 ঘন্টা খুব বেশি এটা লাগতো। এবার হয়তো সারাদিন ওই 1-1.5 ঘন্টাই পড়েছে, তার বেশি পড়িনি। মানে এরকম তাহলে হয়েছে যে কোনোদিন 1 ঘন্টা পড়েছো, কোনোদিন 5 ঘন্টা পড়েছো? 1 ঘন্টা পড়েছি, 5 ঘন্টা পড়েছি, পরপর 4 দিন পড়িনি। কি গো, 24 ঘন্টা পড়ো না তো? আবার আমি তো আবার ভাবতাম 24 ঘন্টা পড়ে বিসিএস অফিসার হওয়া যায়। 24 ঘন্টা পড়ার কথা ভাবলে মানে হ্যাঁ পড়তে পারি। 24 ঘন্টা যদি আমার একটু শার্লক হোমস দিয়ে বসিয়ে রাখেন তাহলে পড়তে পারো ডেফিনেটলি। পড়ার বই দিলে আর নেই 24 ঘন্টা। বেশ, না এই জিনিসটা মানে এই আমি যেহেতু স্টুডেন্টদের সঙ্গে মিশি জানি, অনেকে বলে স্যার আজকে মানে এই 1 সপ্তাহ ধরে আমি দিনে 8 ঘন্টা পড়তে পারছি না, আমার কি বিসিএস হবে? আমি তখন বলি এটা খুব স্বাভাবিক, তোমার যদি পড়তে না ভালো লাগে তুমি পড়ো না একদিন, কি আছে কামাই দাও। কিন্তু জোর করে পড়াটা তো পড়া হয় না, তাই না? জোর করে পড়তে গেলে
হ্যাঁ, জোর করে ভূগোলে বসার যে একেবারে সুফল বলবো না, একটা এরকম স্ট্রেস গেছে যে যখন আমার পড়তে ইচ্ছেই করছে না, একদমই পড়তে ইচ্ছে করছে না, কিন্তু জানি আমার পড়তে হবে, তখন কিছু পরপর 2-3 দিন অন্তত জোর করে ঘন্টাখানেক অন্তত বইয়ের সামনে বইটা সামনে নিয়ে বসেছিলাম, বই নোটস জায়গা সামনে নিয়ে বসেছিলাম, পড়েছি, এক বর্ণ মাথায় ঢুকিনি, কিন্তু বসেছিলাম। 4th দিন থেকে আস্তে আস্তে আবার ওই যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কাটিয়ে জায়গাটায় ঢুকেছি। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কখন তোমার পড়তে ইচ্ছে করছে না বলে তুমি পড়ছো না, কখন তুমি পড়তে পারছো না বলে তুমি পড়ছো। এটা ঠিক কথা যে সব সময় সব কাজ আমাদের ভালো লাগবে তার কোনো মানে নেই। যেমন অ আ ক খ শিখতে আমাদের ভালো লাগতো না, কিন্তু ওটা আমাকে শিখতে পেরেছি বলেই আজকে আমি WBCS অফিসার হতে পেরেছি, তোমার কথা বলছি। ঠিক সেরকম সব জিনিস সবসময় ভালো লাগবে তা নেই, প্রয়োজনীয়তা বুঝে করতে হয়, সেটাই তুমি বলতে চাইছো আর কি। এবার যে প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে ওয়ার্ক রিলেটেড প্রশ্ন। আমি জানি না তোমাদের সময় স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্কগুলো ব্যাপারটা ছিল কি না, কিন্তু এখন এটা খুব কমন প্রশ্ন যে স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করে হবে না, মানে জনমতে বেশি ভোট পায় এই মতবাদটা। তোমাকে স্মার্ট ওয়ার্ক না হার্ড ওয়ার্ক এই দুটো যদি বেছে নিতে বলি, কোনটা বেছে নেবে? প্রথম কথা হচ্ছে তুমি স্মার্ট ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছ? এক একজনের কাছে স্মার্ট ওয়ার্কের এক এক রকম না। স্মার্ট ওয়ার্ক মানে আমি বলে দিই, স্মার্ট ওয়ার্ক মানে এখানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কম পড়া, কত শর্টকাটে পাওয়া যায়, কত কমন পাওয়া যায়, এইটা। এটা জাস্ট এটার কোনো ভিত্তি নেই, মানে চ্যাপ্টার না পড়ে এমসিকিউ করা, এইগুলো স্মার্ট ওয়ার্ক না 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 না। দিস ইজ মানে স্মার্ট ওয়ার্কে আমিও বিশ্বাসী, কিন্তু এইটা স্মার্ট ওয়ার্কের ডেফিনেশন নয়, বা এটা স্মার্ট ওয়ার্কের উদাহরণ নয়। এটা হচ্ছে বেসিক্যালি ফাঁকিবাজির উদাহরণ, এবং ফাঁকিবাজরা সত্যি কথা বলতে বছরের পর বছর ধরে বিভিন্ন রকম তার এক্সকিউজ বার করে ফাঁকি মারা, তাতে কোনো লাভ হয় না। যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা টেক্সট বই অন্তত পড়তেই হবে, যে কোনো চ্যাপ্টারের একটা টেক্সট বই পড়লে বেসিক জিনিসটা সম্পর্কে আইডিয়া হলো, তারপরে তুমি যাও এমসিকিউ প্র্যাকটিসের দিকে। এমসিকিউ প্র্যাকটিসেরও দরকার আছে, আমি এটা বলছি না এমসিকিউ প্র্যাকটিসের দরকার নেই, কিন্তু অন্ধের মতো শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে সেটা থেকে তুমি কোনো ফ্রুটফুল কিছু বেরোতে পারবে না, কারণ তুমি ব্যাপারটা জানো না। এমসিকিউর একটা ব্যাপার হচ্ছে কিছু প্রশ্ন এরকম তো থাকে যে প্রশ্নগুলোর কোনো বই নেই, না কোনো বইয়ে নেই, না তুমি পরীক্ষার হলে গিয়ে এমসিকিউর প্রশ্নটা নতুন পেয়েছো, সেই প্রশ্নটার একটা অ্যান্সার সম্পর্কে তুমি সার্টেন জানোই যেটা হবে না, বাকি 3টে নিয়ে তোমার কনফিউশন। তোমার যদি ওই প্রশ্নটার যে ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে, তাহলে তোমার একটা সুযোগ থাকবে যে ওই দুটোর মধ্যে ওই 3টে অপশান যেগুলো নিয়ে তোমার কনফিউশন, সেগুলোর মধ্যে দুটোকে এলিমিনেট করে একটা বের করে নিয়ে এসে অ্যান্সার দেওয়ার। এটা যত তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, অবশ্যই পড়ে এমসিকিউ প্র্যাকটিস করবে, তত ডেভেলপ হবে, ক্ষমতাটা ডেভেলপ হবে। সেটার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে তোমার পড়তে হবে, যে কোনো জিনিস পড়তে হবে। তুমি স্মার্ট ওয়ার্ক যদি বলো, তোমাকে আমি বলবো যে একগাদা পড়ে বা মুখস্থ করার চেষ্টা না করে, এগুলো করে এইভাবে যদি তুমি স্মার্ট ওয়ার্ক করতে চাও, দেন ইট ইজ ওকে, কিন্তু সেটার পেছনে যথেষ্ট খাটনি থাকে। তার মানে হার্ড ওয়ার্ক থেকেই স্মার্ট ওয়ার্ক আসবে। হার্ড ওয়ার্ক, হ্যাঁ, হার্ড ওয়ার্কের বিকল্প কিছু হয় না, কারণ এইটাই তো হচ্ছে ব্যাপার। মানে এখন কি জানো তো, স্টুডেন্টের মধ্যে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় যে যেখানে যত বেশি কমন পাবো সেইটা আমার ক্ষেত্রে তত ভালো, কিন্তু হচ্ছে কি বিশেষত কমন আসবে না। তোমায় কমন কে দেবে? এর পরের বারও আসবে না, ঠিক অবশ্যই যত যাবে তত কমন আসবে না। মানে সত্যি কথা বলতে কি ওভার দ্য ইয়ার আমি ধরো 2012 সাল থেকে 16টা বাদ দিয়ে 13 সাল থেকে 16 বাদ দিয়ে সবকটা পরীক্ষা মেন্স দিয়েছি। 16 পরীক্ষাতেও মেন্স দিতে পারতাম, দেওয়া হয়নি কোনো কারণে, সবকটা পরীক্ষার মেন্স দিয়েছি। এবং এই দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস বুঝেছি, যত সময় যাচ্ছে পিএসসি নিজেকে চেঞ্জ করছে, এবং আমি এই বই পড়ে গেলে কমন পাবো, ওই ইনস্টিটিউটের কাছে পড়ে গেলে কমন পাবো, এই কনসেপ্ট যদি স্টুডেন্ট ভুলে যেতে পারে তবে ভালো। ইনস্টিটিউট তোমাকে রাস্তা দেখাবে, খুব বড় হলে হাঁটতে তোমাকে নিজেকেই হবে, এবং হাঁটার তুমি যখন হাঁটার সময় তো তোমার পরিশ্রম হচ্ছে, সুতরাং পরিশ্রমটাও তোমাকে নিজেকেই করতে হবে। তোমাকে মানে গাড়িতে বসিয়ে নিয়ে গিয়ে এই স্টেশনে নামিয়ে দেবো, এসব হয় না। হাঁটতে তোমাকে নিজেকেই হবে, এবং এটার জন্য তোমার যেটা দরকার ফার্স্ট হচ্ছে পড়া। তোমাকে একটা ইনস্টিটিউট একটা জিনিসের সম্পর্কে ডিটেলটা বলে দিল যে এই চ্যাপ্টারে এই জিনিসপত্র আছে, তোমার কাজ হচ্ছে ওই চ্যাপ্টারে সত্যি সত্যি ওই জিনিসপত্র আছে কিনা সেটা নিয়ে একটা টেক্সট বই ঢুকে নেওয়া, ঠিক দেখে নিলে বুঝে গেলে আচ্ছা ঠিক আছে, তাহলে আছে এইগুলোই আছে, এবার আমি এমসিকিউ প্র্যাকটিস করবো, পরীক্ষা দেবো, মক পরীক্ষা দেবো, কন্টিনিউয়াসলি মক পরীক্ষা দেবো, দিতে দিতে তবে তুমি একটা জায়গায় আসবে, যে জায়গায় এসে তুমি আলটিমেটলি দাঁড়িয়ে ওই যে প্রশ্নগুলোর কথা বললাম, 3টে অপশানে গণ্ডগোল, 2টো অপশানে গণ্ডগোল, সেই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করার মতো জায়গায় থাকবে।
তা না হলে তোমাকে একটা প্রশ্নগুলো ওখানে ছেড়ে দিয়ে পরীক্ষায় হল ছেড়ে দিয়ে চলে আসতে হবে, যেটা একেবারেই ডিজায়ারেবল না। ঠিক। ইংরেজি কম জানা পশ্চিমবঙ্গের ছেলেদের একটা বিরাট বড় সমস্যা। তো অনেকেই ভাবে বা বেশিরভাগ অংশ ভাবে যে ইংরেজি কম জানলে হয়তো বিসিএস পাওয়া যায় না। তুমি কতটা ইংরেজি জানো বলে তোমার মনে হয়, এবং এই কথাটা সত্যি ভিত্তি আছে কি না সেই সম্পর্কে তোমার মতামত কি? আমি ইংরেজি সত্যি কম জানি, মানে বংশানুক্রমিকভাবে আমার মানে দাদুর সময় থেকে বাবার সময় বা আমার সময় যদি আসে, আমার দাদু যে পরিমাণ ইংরেজি জানতেন বা আমার বাবা যে পরিমাণ ইংরেজি জানেন তার তুলনায় আমি কিছুই জানি না। আমি একটা কাজ চলতি চিঠি লিখে দিতে পারবো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু সেটা যে অর্নামেন্টেশন হয় ইত্যাদি সেগুলো আমি জানি না। আমার ইংরেজি বলতে গেলে আটকায়, এগুলো কমন ফ্যাক্ট। এবার কথা হচ্ছে সাঁওতাল পরগনার কোনো একটা জায়গায় তোমার পোস্টিং হয়েছে, সুন্দরবনের একটি বাদাবনের কোনো একটি জায়গায় পোস্টিং হয়েছে, সেরকম জায়গায় একটি গ্রাম্য মহিলাকে তুমি অক্সোনিয়ান অ্যাকসেন্টে ইংরেজি বলে কিচ্ছু বোঝাতে পারবে না, ঠিক আছে? সুতরাং ইংরেজি জানো না, ইংরেজি জানতে লাগেও না। এইটাই হচ্ছে কথা, ইংরেজি জানতে লাগে কি আগে সেটা বল। যে আমি তো যতদূর জানি যে ইংরেজি জানতে লাগে না, যেটা পাবলিককে বোঝানোর জন্য যতটুকু ইংলিশ দরকার তুমি যেটা বললে কাজ চলতি, একদম বাজার চলতি, যেটা সহজ কথা। এক্স্যাক্টলি, ইংরেজি তোমার লাগবে হচ্ছে অফিস ওয়ার্ক করার জন্য, যে অফিস ওয়ার্কের জন্য যে গঁতে বাঁধা ইংলিশ, সেটা তুমি 2-3টে চিঠি বা 2-3টে অর্ডার শিট ফলো করলে এমনিই বুঝতে পারবে যে আচ্ছা আমাকে এই জিনিসের এই রিপ্লাই দিতে হবে, এই লিখতে হবে। তার জন্য ইংরেজি লাগে না। মানে ফিল্ডে নেমে কাজ করতে গেলে যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে নিজের ওপর আস্থা, ঠিক, নিজের ওপর কনফিডেন্স, নিজের ওপর বিশ্বাস, আমি এটা পারবো। এখানে যদি তোমার ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু ভাই মুশকিল আছে। ঠিক ঠিক, কোনো ব্যাপারেই নিজের ওপর থেকে বিশ্বাসটা হারানো চলবে না। আর ইংরেজি এত একটা ভাষা, সেটা নিশ্চয়ই ডিসাইড করে দেবে না যে তুমি মানুষটা কেন। কিন্তু এখন তো তাই হয়ে গেছে, মানে এই যে ডেসক্রিপটিভ ইংলিশ যেগুলো আসছে, তো অনেকে ভাবছে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রচুর ভালো লিখতে হয়, আদপে কি তাই? ডেসক্রিপটিভ ইংলিশে আমার টার্গেট থাকে 200 পেপারে 90, এবং আমি এটাও জানি 200 পেপারে 90-এর থেকে বেশি তোলার ক্ষমতা যদি একটু পড়াশোনা করি আমার আছে, কিন্তু আমি 200 পেপারে 90 তুলবে, ওর বাইরে আমি যাবো না, অত পরিশ্রম করতে পারছি না। বরঞ্চ অন্য পরিশ্রম আমি ম্যাথ জিআর পেপারে দেবো, ওই পরিশ্রমের আমি অন্য হিস্ট্রিতে দেবো, জিওগ্রাফি দেবো, পলিটি দেবো, ম্যাথে দেবো। ঠিক, আমি ওই নিয়ে ভাবি না। বাংলাতেও আমার টার্গেট থাকে 90, ইংরেজিতেও আমার টার্গেট থাকে 90, বাকিটা দেখা যাবে। সেই বাকিটা সবার শেষে মেকআপ দেওয়ার জন্য আছেই ম্যাথ জিআই। এরপরে যেটা সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা। তুমি বলবে তুমি এর মধ্যে কোনটা পছন্দ করো, ইংলিশ ডেসক্রিপটিভ না বাংলা ডেসক্রিপটিভ? ডেসক্রিপটিভ বলতে অপশনাল পড়ার ক্ষেত্রে, অপশনাল পড়ার ক্ষেত্রে তাহলে যে লেখাগুলো আসে ধরো সেগুলো তো প্র্যাকটিস করতে হয়। ধরো ইংলিশ ডেসক্রিপটিভ যখন আসে, যেমন এসেছিল ব্রেন ড্রেন সম্পর্কে, সেগুলো প্র্যাকটিস করতে হয়। বাংলাতেও সেরকম আসে, অত্যাধিক মাইক বাজানো, এই সমস্ত জিনিস। তো কোনটা লেখা ইনস্ট্যান্টলি একটু কঠিন বলে মনে হয়, বাংলা ডেসক্রিপটিভ লেখা না ইংরেজি ডেসক্রিপটিভ লেখা? বাংলা ডেসক্রিপটিভ। আমি এটাই শুনতে চাইছিলাম তোমার কাছ থেকে। বাংলা ডেসক্রিপটিভ, কারণ বাংলা ডেসক্রিপটিভের যে গতে আমাদের লিখতে হয়, যে গতটা, সেই গতটা এবং যে টপিকগুলো এমন ভাবে দেয় পরিচিত নয়। মানে যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্বেচ্ছামৃত্যু। তুমি বলো কে ওইটা প্র্যাকটিস করে যাবে এর আগে? না, সেটার জন্য নয়, তোমাকে বেসিক্যালি সে ধরো একবার বোধহয় এসেছিল সুপার অ্যানিমেশন নিয়ে একটা লেখা, সুপার অ্যানিমেশন নিয়ে একটা লেখা এসেছিল, সেটা বাংলাতেই এসেছিল আমার যতদূর মনে হয়, বাংলাতেই এসেছিল। ওই রকম ভাবে যে একটা কনভারসেশন হতে পারে ওইভাবে আমরা কেউ ভাবি না। ঠিক। এবং ফলে বাংলা আমার মাতৃভাষা, এটা সত্যি কথা, কিন্তু যেভাবে লিখতে হয় সেই লেখার জন্য একটা প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতিটা তো বেশি করে নেওয়া উচিত ইংরেজির থেকে। অবশ্যই মনে হয় তো তোমার? অবশ্যই নেওয়া, আমারও একই। ইংরেজিতে তুমি তোমার ধারণা তুমি ইংরেজিতে কাঁচা, তুমি যখন মানে ফিল্ডে নেমে দেখবে তোমার থেকে আরো অনেকেই ইংরেজিতে কাঁচা। ফলে ইংরেজি আমাকে প্র্যাকটিস করতে হবে, করতে হবে, এটা এই প্যারানোইয়াটা থেকে বেরিয়ে আসতে হবে। যে জায়গাগুলোতে সময় দিতে হবে দুটো জায়গাতেই সমান সময় দিতে হবে আমার মনে হয়, ইফ নট মোর বাংলার ক্ষেত্রে। কারণ বাংলার ওই লেখাগুলোর সাথে আমরা একেবারেই অভ্যস্ত নই। কারণ ইংরেজিতে ভয়ের চোটে লোকজন পড়াশোনাটা করেছে একটা সময়, কি বাংলায় কখনোই বাংলা করেই না, মানে ইংরেজি করতে করতে স্টুডেন্টরা বাংলা করেই না, যেটা কিন্তু একটা বিরাট বড় প্রবলেম। কারণ তুমি যদি ইংরেজি নাও লিখতে পারো, তুমি যদি বাংলা ভালো লেখো, তাহলে ওই নাম্বারটা তো মেকআপ হয়ে যাবে। ধরো তুমি এখানে 90 পেলে আর বাংলায় তুমি 110 পাও, বাংলা আর একটু ভালো করলে 120 পাবে।
তাহলে 90 আর তোমার এখানে 10 নাম্বারটা ওখানে চলে গেল, কারণ আলটিমেটলি তো সব সাম আপ করে রেজাল্ট বেরোবে আমার। এক্স্যাক্টলি এই সামিং আপের বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে যে এটা একটা মাত্র সাবজেক্টের পরীক্ষা নয়, এটা একটা দীর্ঘ প্রসেস, অনেকগুলো সাবজেক্ট আমাকে একসাথে অ্যাকুমুলেট করে আমাকে একটা রেজাল্টের জায়গায় আসতে হবে, তত এটা আমার মনে হয় স্টুডেন্টদের জন্য বেশ। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে তোমার যে অপশনাল, তোমার প্রিপারেশনের দুটো ফেজ আছে। একটা হচ্ছে 2014-এর আগে যখন দুটো অপশনাল নিতে হতো, আর একটা ফেজ হচ্ছে যখন একটা অপশনাল নিতে হচ্ছে এখন। তো তোমার অপশনাল আমি যতদূর জানি প্রথম ফেজে ছিল হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, দ্বিতীয়তে তুমি এখন বেছে নিয়েছো পলিটিক্যাল সায়েন্স। হোয়াই নট হিস্ট্রি? ওয়াই নট হিস্ট্রি, এই প্রশ্নটা যদি উত্তর দিতে হয় তাহলে একটাই কথা বলতে হবে, যে সিলেবাসটা হিস্ট্রির আছে বা যে সিলেবাসটা পলিটিরও আছে, দুটো সিলেবাসই ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের সিলেবাস মোরাললেস। আমি ছিলাম হচ্ছে কেমিস্ট্রির স্টুডেন্ট, এবার আমি নিজের সাবজেক্টের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্স পাইনি বলে আমি অন্য সাবজেক্টে সুইচ করেছি। সেরকম ক্ষেত্রে সবথেকে মানে সহজ জায়গা ছিল সেই সাবজেক্টগুলোকে গ্রাস্প করা যেগুলো আমার খুব পছন্দের সাবজেক্ট। হিস্ট্রি আমার ভীষণ পছন্দের সাবজেক্ট, সেই কারণে সেটা আমি তোমার লেখা থেকেই বুঝতে পারি। তোমার মানে হিস্ট্রি নিয়ে তুমি মনে হয় সবথেকে বেশি খাটো ঘটনা। তো ওই যে হিস্ট্রি নিয়ে আমি হিস্ট্রির পড়াশোনাটা একটা আসে বলে করি, কিন্তু ভালো লাগা থেকে করি বলেই জিনিসটা না গুছিয়ে ওঠা হয়। ফলে আমি যখন পরীক্ষা দিতে গেছি বহুবার, মানে পরবর্তী ক্ষেত্রে আমার 2014 সালেও কিন্তু অপশনাল হিস্ট্রি ছিল, পলিটি ছিল, 15 সাল থেকে পলিটি। ফলে আমি যখন 2014 সালে পরীক্ষাতেও দিতে গেছি, ওদের যে কোশ্চেনের প্যাটার্নটা হয়েছে সেই প্যাটার্নটা কিন্তু খুব হাই লেভেল। একটা 3 বছরের অনার্সের সিলেবাসকে 1 বছরের মধ্যে পড়ে পরীক্ষা দেওয়ার মতো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বা সেটাকে সাম আপ করে গুছিয়ে নিয়ে পরীক্ষা দেওয়ার মতো যে ক্যাপাসিটি, সেটা আমার মনে হয় না আমি অর্জন করতে পেরেছিলাম। সেই জন্যই আমি সুইচ করি। এবার পলিটির কথায় যদি আসে, পলিটিও আমার খুব প্রিয় সাবজেক্ট। এই কারণে পলিটি আমি কখনোই এর আগে পড়িনি। হিস্ট্রি তো স্কুল লেভেলে পড়েছিলাম, পলিটি তো পিএমডিতে সায়েন্সের স্টুডেন্ট। আমি পলিটি পড়ি হচ্ছে মানে প্রিপারেশন নেওয়ার পরে কনস্টিটিউশনের পড়ার সময় থেকে পলিটি পড়া স্টার্ট। সেই যে পলিটি পড়া স্টার্ট হলো, সেখান থেকে ভালো লাগা থেকে আমি তারপরে থিওরিগুলো আস্তে আস্তে বিভিন্ন থিওরি, পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিঙ্কারদের চিন্তাভাবনা, ব্যুরোক্রেটিক বিভিন্ন চিন্তাভাবনা ইত্যাদি পড়াশোনা শুরু করি এবং ভালো লাগা থেকে পড়েছি বলে। এবং এই জায়গাতে হিস্ট্রির মতো, যেহেতু হিস্ট্রিটা আমার গুছিয়ে ওটা হয়নি, কারণ আমি ডিফিকাল্টিটা বুঝতে পেরেছিলাম, এটা আমি অনেক সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে পড়ছি, সেই কারণে এটার প্রতি আমার কনফিডেন্সটা অনেকটা বেশি, যে কনফিডেন্সটা হিস্ট্রির প্রতি আমার ছিল না। এবং এটাও দেখেছি যে পলিটির ক্ষেত্রে অন্তত পর্যন্ত এখনও পর্যন্ত যে কোশ্চেনগুলো আসে, যে প্যাটার্নে কোশ্চেন আসে, সেই প্যাটার্নের কোশ্চেন বোধ হয় ওভার দ্য কম্প্যারিজন, যতগুলো সাবজেক্টের পরীক্ষা হয় কম্প্যারিজন যদি করা হয়, অত মানে লিখে আসতে পারার মতো কোশ্চেন, সোজা বলবো না, লিখে আসতে পারার মতো কোশ্চেন আর খুব হার্ডলি 2-1টা সাবজেক্টে। পলিটির কোশ্চেন স্টুডেন্ট ফ্রেন্ডলি কোশ্চেন হয় বেশি। হিস্ট্রির কোশ্চেনের যেটা একটা প্যাটার্ন আমি দেখেছি লাস্ট কিছু বছর ধরে, একটা কম্প্যারিজন টাইপের কোশ্চেন আসে, যে এই সময়ের বিসমার্কের সময়ের রাজধানী। এটা ঠিক, তবে 2018 যে মেন হয়েছে ওখানে কিন্তু হিস্ট্রি প্রশ্ন অন্য সব অপশনের থেকে অনেক সহজ এসেছিল তুলনামূলক। আসলে এখন চেঞ্জ হচ্ছে, মানে এখন হচ্ছে কি জানো তো, মানে সবাই অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, মাঝখানে তো খুব বুম উঠেছিল, ওইটা যেহেতু নিচ্ছে, হিস্ট্রি কম নিচ্ছে, ওই জন্য আবার এখন হিস্ট্রি সহজ আসা শুরু হয়ে যাচ্ছে। সহজ আসাটা বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে টাইপটা। হ্যাঁ, তুমি কি টাইপের কোশ্চেন করছো। তোমার যদি কম্প্যারিজন থাকে তাহলে তোমাকে 10 নম্বরের ফেজের মধ্যে যদি একটা পার্টিকুলার জোড়া নিয়ে লিখতে বলে, তুমি 10 নম্বরের ফেজে সেই একটা পার্টিকুলার জোড়া নিয়ে লিখলে হয়ে গেল, গল্প শেষ। কম্প্যারিজন করতে বলে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা জোড়া থাকবে, ওই জোড়া থাকবে, তারপর তাদের কম্প্যারিজন, তারপর কনক্লুশন। এই গোটা ভাগটা লিখতে গেলে অনেক কম কথায় অনেক বেশি জিনিস, তথ্য তোমাকে দিতে হবে। এই জিনিসটা করে উঠতে পারা, একটা স্টুডেন্টের পক্ষে গুছিয়ে নিয়ে করে উঠতে পারা 1 বছরে সম্ভব। কেউ যদি মনে করে যে ঠিক আছে এবছরটা আমি এমনি দিচ্ছি, পরের বছর দিচ্ছি, যেটা একেবারেই করা উচিত নয়, সেক্ষেত্রে সে করতে পারে। কিন্তু আমার মনে হয় না এত লাক্সারি কারোর কাছে থাকা উচিত যে আমি এবছর দিচ্ছি, আমি এবছরই পাবো।
এইটা কিন্তু মেন টার্গেট হওয়া উচিত। সেই সমস্ত জিনিসপত্র ভেবে চিন্তে আমি হিস্ট্রি থেকে শিফট করেছিলাম। এরকমটা নয় যে হিস্ট্রি থেকে মানে হিস্ট্রি দিয়ে আমার হবে না বা হিস্ট্রিতে সেটাই হচ্ছে হিস্ট্রি আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট, মানে সব যত সাবজেক্ট ছিল অ্যাক্রস অল সাবজেক্টস হিস্ট্রি আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। এবং লিখতে পারলে ঠিকমতো গুছিয়ে সবই স্কোরিং, একদম সবই স্কোরিং, এমন না যে হিস্ট্রি স্কোরিং নয়, বাংলা স্কোরিং নয়। মানে আমার একটা গল্প বলি, আমাদের স্কুলের এক টিচার ছিলেন, ওনার সম্পর্কে একটা দুর্নাম ছিল যে উনি খাতা ওজন করে নাম্বার দেন। এবার একবার হয়েছিল কি, একবার কোশ্চেন এসেছিল গুপ্ত সাম্রাজ্যের অবক্ষয়ের কারণ লিখুন। আমাদের যে বইটা ছিল সেই বইয়ের এক থেকে একদম ওই চ্যাপ্টারটা শুরুতে 1 থেকে 9টা পয়েন্ট ছিল গুপ্ত সাম্রাজ্যের পতন। এবার আমি খুব ভেবেচিন্তে দেখলাম, আমি তো যথারীতি বই পড়ে গেছি, অন্য কিছু নটফট পড়িনি, ভেবেচিন্তে দেখলাম 1, 2, 3 এই 3টে বড়জোর অবক্ষয়ের কারণ হতে পারে, আমি ওই 3টেই লিখে এসেছি। আমি 6 পেয়েছিলাম। এবার আরেকটি ছেলে যে এরকম মানে তার চেয়ে যার কাছে পড়ে তার কাছ থেকে মানে দীর্ঘ পতনের কারণে একটা নোটস নিয়ে গেছিলো, সে সেটা লিখে এসেছে, তাকে স্যার কেটে গোল্লা দিয়েছিলেন। এবার এই স্যারকে যখন ও চেস করে যে স্যার আপনি ওকে 6 দিয়েছেন, আমাকে কেন গোল্লা দিয়েছেন, স্যার বলেছিলেন যে আমি চেয়েছি অবক্ষয়ের কারণ, তুই পতনের কারণ কেন লিখবি? আমি মেনে নিচ্ছি পতনের মধ্যে অবক্ষয়ের 2-1টা পয়েন্ট থাকবে, কিন্তু তুই পতনের কারণটা কেন লিখবি, আমাকে এটা আগে শুধু বুঝিয়ে দে। এবার এইটা হচ্ছে মেন পয়েন্ট, যেটা চেয়েছে তুমি সেটা লেখো। ঠিক, হিস্ট্রি মানে এই নয় যে হিস্ট্রি তোমাকে ফেনিয়ে লিখতে হবে। তুমি যদি জাস্ট পয়েন্ট করে এই সময় এইটা লেখা হয়েছিল বা এই সময় এই জিনিসটা দেখা যেত, যেটা পরবর্তী ক্ষেত্রে এই সময়টা দেখা যেত না, এই জিনিসটা যদি তুমি বোঝাতে পারো, ফেয়ার এনাফ। ঠিক। আচ্ছা, এরকম তো তোমার হয়েছে যে পড়তে পড়তে ভালো লাগছে না, বহুবার বললে তুমি একটু আগেই আমরা কথায় আসছি। তো যখন পড়তে পড়তে ভালো লাগছে না, এরকম কি কখনো মনে হতো যে চাকরি বাকরি পাবো কি না? মানে মানুষ দুটো বিষয়ে খুব চিন্তিত, এক হচ্ছে অতীতের দুঃখ নিয়ে আর ভবিষ্যতের কি হবে সেটা নিয়ে। তো ওই ভবিষ্যতের যে কি হবে এইটা ভেবে তোমার কিরকম ফিলিং হতো বা আদৌ কি হতো প্রিপারেশনের মাঝে, যে যদি আমি চাকরি না পাই? বহুবার হয়েছে এরকম, অনেকবার হয়েছে যে হচ্ছে না, জাস্ট আমি বুঝতে পারছি আমি ব্লকেজে চলে গেছি, আমার হবে না এই মুহূর্তে, কিছু ভালো লাগছে না, বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে স্টেপ বেরিয়ে চলে গেছি, গিয়ে গঙ্গার ধারে বসেছিলাম, সারা দুপুর বসেছিলাম, বসে থেকে হাওয়া টাওয়াকে একটু যখন মনে হয়েছে না মনটা ভালো হয়েছে, তখন বাড়ি ফিরেছি, বই পড়ার দিকে যাইনি, গল্পের বই পড়েছি, টিভি দেখেছি, বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, খেয়েছি, খেয়ে যখন একটা মেন্টাল স্টেট দেখেছি না ব্যালেন্স এসছে, এবার আমি পড়াশোনা করতে পারি, তখন আবার বই নিয়ে বসেছি। বই পড়লে সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে খুব একটা তাতে হেল্প হয় না, বরঞ্চ যখন এই খারাপ লাগে তখন বরঞ্চ একটু রোল বা বিরিয়ানি খেলে, আমার তো মনে হয় বিরিয়ানি দেখলে আমার মন ভালো হয়ে যায়, যখনই রাগ হয় আমার আমি গিয়ে বিরিয়ানি খাই। এটা হচ্ছে পাশেই দাদা একটা, এটা হচ্ছে আমার একটা খুব বড় ছিল, আমি যতগুলো পরীক্ষায় ফেল করেছি, যেদিনকে রেজাল্ট বেরিয়েছে সেদিনকেই বেরিয়ে আমি একটা করে চিকেন রোল খেতাম। এটা সিরিয়াস, মানে আমি রিলিজিয়াসলি করেছি, কারণ এটা আমি বিশ্বাস করি যে দিনকে তুমি সাকসেস পাবে সেদিনকে তোমার সাথে সেলিব্রেট করার মতো অনেককে পাবে, ঠিক, কিন্তু যেদিনকে তুমি সাকসেসটা পেলে না সেদিনকে অ্যাটলিস্ট তুমি নিজের পাশে দাঁড়াও, কারণ তুমি তো জানো তোমার মধ্যে মানে তোমার এফোর্টে কোনো খামতি ছিল না, তারপরেও আসেনি, কোনো কারণে তুমি লাইনটার এপাশে আসছো, সুতরাং তোমার এফোর্টটা তো সেলিব্রেট করাই যায়। আমরা যখন সাকসেস পাই সাকসেস সেলিব্রেট করি, সাকসেস তো সেলিব্রেট করে না যে এফোর্টটা দিয়েছি সেই ওটাকে সেলিব্রেট করা উচিত, ওটাকে আরো বেশি করে করা উচিত, ওটাকে বেশি করে করা, কারণ ওটা লোকের কাছে আননোটিস থেকে যায়। হ্যাঁ, আসলেই তাই। মানে এই যে ধরো তুমি এখন বিসিএস পাচ্ছ বা আরও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সাকসেসফুল হচ্ছেন, সবাই ভাবে যে এরা এরকম তড়িঘড়ি সাকসেস পেয়ে গেছে, আসলে তা নয়, এটা নার্চার করা হয়েছে ছোট থেকে, দীর্ঘ প্রসেস এটা। এবং এখন দেখবে একটা এই যে দীর্ঘ প্রসেস যেগুলো, সেগুলোর দিকে মানুষের একটা চরম নেগেটিভিটি, মানে মানুষ এখন খুব কম সময় ব্যাংক পাওয়া যায়, ওই জন্য ব্যাংকে যাবো, বিসিএসে আসবো না কেন, কারণ কম সময় পাওয়া যায় না তাই, কিন্তু এটা একটা বাজে জিনিস। আমি অন্ততপক্ষে এই মুহূর্তে এটা মনে করি যতগুলো পরীক্ষা হয় WBCS গ্রুপ সি পরীক্ষাটা আমাদের সব থেকে সোজা, কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে এবং মেন্টালি প্রিপেয়ার হতে হবে। এই দুটো জিনিস যদি হয় তাহলে একটা সার্টেন লেভেলে ওঠার পরে তুমি দেখতে পাবে যে এটার থেকে সোজা পরীক্ষা কিছু নেই। কারণ আমি যখন এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, যখন আমি মানে স্টুডেন্ট ফেজে ছিলাম বা প্রিপারেটরি ফেজে ছিলাম, সেই সময় তো এই জিনিসটা আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। এখন আমি অনেকটা ওপর থেকে ইগলস আই ভিউতে দেখছি, ইগলস আই ভিউতে যখন আমি দেখছি তখন আমি এটা রিয়েলাইজ করছি সত্যি সত্যি এই পরীক্ষাটা অনেক সোজা,
অন্যান্য অনেক পরীক্ষা থেকে হ্যাঁ অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি সাম আপ করতে হয়, কিন্তু এটাও ঘটনা এই পরীক্ষাটার মতো একটাও পরীক্ষা নেই যেটাতে শুধু তুমি স্ট্র্যাটেজির ওপর খেলে বেরিয়ে যেতে পারো। না শুধু স্ট্র্যাটেজি নয়, তুমি এই পরীক্ষার মতো এমন একটাও পরীক্ষা নেই যে পরীক্ষা তোমাকে জীবনে চলতে এত বেশি সাহায্য করবে। ঘটনা ভীষণ। আমি থোড়ি পরীক্ষা পাস করেছি নাকি আজকে পড়েছিলাম বলে ধরো এই বিভিন্ন জায়গায় যে খবর কাগজে যখন কোনো নিউজ আসে, এই যে বাজেট, কজন বাজেট বোঝে? এই যে ব্যাংকে পড়তে গেলে তো বাজেটের ধরো কিছু কিছু জিনিস দরকার, তবুও দরকার না। রেলের চাকরি বা অন্য যে সমস্ত, ছোট করছি না কাউকে, আমি বলছি দরকার না ওগুলো। ক্লার্কশিপ পরীক্ষার জন্য বাজেটের জানার কোনো দরকার নেই, কিন্তু বিসিএস পড়তে গেলে তোমার যখন ফিসকাল চ্যাপ্টারটা পড়তেই হবে তখন তুমি বাজেট জানবে। হ্যাঁ, পরীক্ষায় তুমি ফেল করে গেলে বা পরীক্ষার পার্সপেক্টিভ ছাড়াও এই যে বাজেট কি করছে সেটা দেখে কারোর বিশ্লেষণ, ধরো এই যে সরকারের বিশ্লেষণ মনের মধ্যে গড়ে উঠছে শুধুমাত্র বিশেষ পড়ার জন্যই, কিন্তু এটা ঘটনা। এটা আমাকে কেউ পড়াতো না। আজকে ধরো তুমি সায়েন্স নিয়ে পড়েছো, আমিও ধরো ম্যাথ অনার্স নিয়ে পড়েছি, আজকে আমি তুমি থোড়ি কেন পলিটিক্যাল ইকোনমিক্স পড়বো গো? বিশেষের জন্যই তো পড়েছি, পড়ে জানতে পারছি। আজকে তুমি সেল ট্যাক্স অফিসার, এই যে ট্যাক্সের ব্যাপারগুলো বুঝছো ওইটার জন্যই। একদম। সুতরাং একটা জার্নিও আছে যেটা সবার থেকে মহান, এই জন্যই বিশেষটা মহান। অনেক 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 বেশি আলাদা, মানে অনেক বেশি আলাদা, মানে তোমার জীবন সম্পর্কে দেখার ভিউটা বাড়িয়ে দেয়, মানে অ্যারেনাটা বাড়িয়ে দেয়। ঠিক, এবং ডাইভার্সিটিটাও প্রিপারেশন নিতে নিতে বোঝা যায় যে কতটা ডাইভার্সিফিকেশন আছে এর মধ্যে। এরপরে যেটা সেটা হচ্ছে নেগেটিভিটি। এবার নেগেটিভিটি তো আসে, দেখো এখনকার পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গে একটা জিনিস হচ্ছে পড়াশোনা করবে, ছোটোবেলা থেকে পড়াশোনা কেন করি, হয় ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ হয়ে গেল খুব ভালো, যদি না হতে পারে তার একটা সরকারি চাকরি পেতে হবে। সরকারি চাকরি যতদিন না পাবে তাকে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে শোনাবে, আশা করি তোমাকেও শোনাতো ভীষণ রকম। তো সেই নেগেটিভিটিকে কীভাবে ট্যাকেল করতে। আর একটা কথা বলো, এটা একদম সত্যি কথা বলবে যে তারা যখন শোনাতো সরকারি চাকরি পাওয়ার আগে, সরকারি চাকরি পাওয়ার পরে কি তারা শোনায় না? মানে শোনায় না বলা কি, তারা কি নেগেটিভ থেকে এখন পজিটিভ হয়ে গেছে? সেটা তো যাবেই। তুমি যখন একটা জিনিস অ্যাচিভ করে ফেলেছো তখন সেই জিনিসটা তাদের কাছে মনেই মানে তারা অ্যাকচুয়ালি ওই যে বললাম, যখন তুমি সাকসেসটা পেয়ে যাবে তখন তোমার সাথে দাঁড়িয়ে সেলিব্রেট করার মতো অনেক লোককে তুমি পাবে, কিন্তু যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তোমার পাশে কেউ নেই। নিজে তুমি ওগুলো কিভাবে ট্যাকেল করতে, ধরো কেউ যখন বলতে হচ্ছে না কেন, কি করছিস, কি বলতে বলে, একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা দরকার, সেটা হচ্ছে আমি কি করব, আমি কি ভাববো, আমি কি বলবো, এগুলোর উপর আমার কন্ট্রোল আছে। বাকি দুনিয়ার লোক কি বললো, দুনিয়ার লোক কি করবে, পিএসসি কি ভাবছে, পিএসসি কি করছে, কবে রেজাল্ট বেরোবে, কবে পরীক্ষা নেবে, আমার কন্ট্রোলে নেই। আমি ওগুলো নিয়ে ভাববোই না, হাজার চেষ্টা করেও কন্ট্রোল করতে পারবো, একদম সহজ গল্প। আমি ওগুলো নিয়ে ভাববো না, আমি জাস্ট শুধু আমারটুকু নিয়ে ভাববো, আমি যেটা করলে আমার কাজ দেবে, পড়লে কাজ দেবে, পড়বো। এবং যেখানে যেখানে এই আলোচনাগুলো হচ্ছে রিলিজিয়াসলি, মানে একদম রিলিজিয়াসলি সেখান থেকে দূরে থাকবো। আমি বলছি না তার জন্য সোশ্যাল সার্কেলে মেলামেশা বন্ধ করে দিতে হবে, যেখানে জানবে তোমার উপর আঘাত আসছে। যেমন আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো কী করছিস, খুব বুক বাজিয়ে বলতাম আমি এই মুহূর্তে গর্বিত বেকার, বলে দিয়েছি। বহু জায়গায় বলেছি, বহু লোকের কাছে খারাপও হয়েছে যে আমি গর্বিত হয়েছি। এরকম ভাবে বলে, হ্যাঁ এরকম ভাবে বলে, মুখের উপর বলে, ও বেটা কিছু করে না, দেখ মুখের উপর বলে দেয়। হ্যাঁ, এবার এটাতে সুবিধা হয়েছে দুটো, এক সেই লোকটা মানে জানে আমার মুখ খারাপ, আমার সামনে দ্বিতীয়বার আসে। 2 নম্বর, এই কথাটা যখন তুমি নিজেকে শোনাচ্ছ, তুমি যখন নিজেকে কিছু একটা দিয়ে বোঝানোর চেষ্টা করছো, তখন সেই কথাটা তোমার সাবকনসিয়াসে হিট। ঠিক, এবং এই হিটিংটা দরকার, হিটিংটা নিজেকে সেলফ রিয়েলাইজেশনটা করায় যে আমার মন যেটা ভাবছে সেটা সমাজ তৈরি করে দিয়েছে, কিন্তু আমি যেটা একদম সেই আমিটাকে চিনতে হবে এবং সেটাকে এরকম হিট করতে হবে। তুমি এখন আজকাল চাকরি পেয়েছো বা চাকরি করছো সেটাই জীবনের সব নয়, একদম সবথেকে বড় উদাহরণ তো তুই নিজে। আরে ওরম বলো না, দেখো আমি এটা মনে করি না, আমার মনে হয় যে ধরো তোমরাও আছো, আলটিমেটলি আমি যখন এই যে ধরো তোমার সাথে আলোচনা করলাম এই যে বাজেটের কথাটা, তুমি যখন বুঝবে, যেটা হয় আমাদের সবার কি হয়, আমরা নিজের মতো মানুষ দেখলে সব থেকে বেশি কমফোর্টেবল বোধ করি। এবং আমি যখন ধরো আজকে তুমি গ্রুপস অফিসার, তোমার সাথে বসে যখন নিজে একটা কমফোর্টেবল ফিল করছি, তখন মনে হয় এটাই আমার সাকসেস, যে আমি অন্তত তোমার সামনে বসে আজকে তোমার সাথে কথা বলতে পারছি, আলোচনা করতে পারছি। বাদ বাকি কে কী হলো সেটা তো পরের কথা, কারণ তোমারও ধরো যে শখ ছিল, আমি যেটা দেখি, যেমন তোমার ফেসবুকে বিভিন্ন জিনিস দেখতে পাই, তুমি রম্য রচনা পাঠ করো একটা পেজ থেকে, তো ওইটাও তো একটা কাজ, ওই কাজ করেও তো অনেকে সাকসেসফুল হয়েছে।
আমি এটাই বলতে চাইছি, ওই কাজ করে অনেকে অনেক অনেক সাকসেসফুল হয়েছে। এই জিনিসগুলো তো করা দরকার, এটাই করা দরকার। মানে এগুলো নিজেকে চিনতে পার্টিকুলারলি তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে এই ব্লকে যেতে হবে। কেউ কেন ভাবে না আমাকে ব্যবসায়ী হতে হবে? ঠিক, আমি বলছি আমি নিজে একটা চাকরি পেয়ে গেছি, ঠিক, কিন্তু তার মানে তো এই নয় যে জিনিসটা আমি ভাবিনি, আমি যেতে পারিনি। ঠিক, কারণ আমি যখন প্রিপারেশনটি ফেজে ছিলাম তখন আমাকে ভাবার মতো কেউ ছিল না। কিন্তু আমি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটা লোক যদি চায় যে আমি ব্যবসাটা করব, মন দিয়ে ব্যবসা, তুমি তাকে বলতে পারো, আমি তাকে বলতে পারবো হ্যাঁ কর, পারবি তুই, আমি এই কথাটা অ্যাটলিস্ট বলার মতো জায়গায় আছি। ঠিক। এবার এটা মনে হতে পারে খুব হিপোক্রেটিক কথা, কারণ এই লোকটা নিজে সরকারি চাকরি করে, নিজের ভবিষ্যৎ সিকিউর করে নিয়ে অন্য লোককে বলছে যা তুই ব্যবসা কর, তুই ইয়ে করে নিতে। কিন্তু ব্যাপারটা তা নয়। দেশটা আলটিমেটলি চালায় হচ্ছে ব্যবসায়ীরা। একটা সরকারি চাকুরে বা যে কোনো যেখানে যে সার্ভিস যারা করেন তাদেরকে আমি করছি না, মানে একেবারেই ছোট করছি না, কিন্তু আলটিমেটলি ইকোনমিক্স দাঁড়িয়ে আছে বা ইকোনমি দাঁড়িয়ে থাকে হচ্ছে রিস্ক ফ্যাক্টরের ওপর। রিস্ক ফ্যাক্টর সমাজের ক্ষেত্রে একমাত্র নিতে পারেন ব্যবসায়ীরা। তুমি আরো কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টে আছো বলে এগুলো আরো ভালো জানো। এই জিনিসটা জাস্ট বোঝা যাচ্ছে না, মানে লোকজন, মানে সত্যি কথা না। এবং তুমি আরেকটা জিনিস দেখো, আজকে এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই বিসিএস এই পড়তে গিয়ে মানুষ যেগুলো প্রাকৃতিক জিনিস, যেমন এই রম্য রচনা শোনা, আজকে আমাদের ওই তারাপদ রায় কি সৃষ্টি করে গেছে, কি অসম্ভব সৃষ্টি করে গেছে, সেই সৃষ্টিগুলোর মর্যাদা আমরা দিচ্ছি না। মানে আমরা এই যে ডিপ্রেশনে পড়ছি, এই ডিপ্রেশনে পড়ে তারপর সেই ডিপ্রেশন থেকে মোকাবিলা করব, এই করতে করতে আমরা এখন বিভিন্ন শর্টকাট খুঁজছি, কোথায় মোটিভেশনাল লেকচার পাওয়া যায়, এই সেই। কিন্তু আমরা আমাদের বন্ধুর কাজগুলো, আমাদের মানবজাতি তো বিভিন্ন বছর ধরে সৃষ্টি করে তার সৃষ্টিগুলো সিনেমা আকারে, গল্প আকারে, কবিতা আকারে লিখে গেছে, সেইগুলো পড়ে পড়ে সমৃদ্ধ হয়, যেটা আমাদের ছোটবেলায় ছিল। তুমি তোমার বাবাকে দেখেছো, দাদুকে দেখেছো। কিছু করি কিন্তু সব থেকে কম সময় নিজেকে দিই, যেটা সব থেকে বেশি সময় দেওয়া উচিত। ঠিক। সুতরাং তুমি যত নিজের সাথে সময় কাটাতে থাকবে, তত একটা জিনিস রিয়েলাইজ করবে যে পৃথিবীর হাজার শক্তি চেষ্টা করলেও তোমাকে নেগেটিভ থটের দিকে নিয়ে যেতে পারবে না, যদি না তুমি নিজে চাও। ঠিক। তুমি যদি নিজে নেগেটিভ হতে চাও, তোমাকে নেগেটিভ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি যদি নিজে না চাও, তোমাকে হাজার পৃথিবীর সমস্ত শক্তি এসে চেষ্টা করলেও তোমাকে, মানে তোমার মাথাটা নোয়াতে পারবে না। এবং সৃষ্টির এই যে তুমি যেটা করো, ধরো ওই সৃষ্টির মধ্যে আলাদা আনন্দ থাকে। কারণ তুমি যখন প্রথম শুরু করেছিলাম, কিন্তু সেই দিন থেকে দেখি তোমার ওই সঙ্গে শুভম ওই বলে যে সিরিজটা বার করো, তো প্রথমে দেখতাম খুব কাঁচা, প্রথমে একদম শুরু করছো, কিন্তু তোমার দেখো আজকে তুমি প্রথম দিনের ভিডিও আর এখন যে ভিডিও দিচ্ছ, এটা আমি মানে কত বড় চেঞ্জ। তুমি শুধু আগে গিয়ে দেখবে যে হ্যাঁ, আমি প্রথম যখন গল্পটা পাঠ করেছিলাম এইরকম ছিল, কিন্তু এখন একদম এইরকম। এখন তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক পাল্টেছে, সবকিছু পাল্টেছে, পোস্টার পাল্টেছে, কিন্তু এগুলো সৃষ্টি না, এগুলো আনন্দ অনেক বেশি। কিন্তু তোমার বিসিএস পাস করার থেকে বেশি আনন্দ, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু এইটা হচ্ছে ওই বলে বোঝাতে পারবে না। হ্যাঁ, এটাই, একদমই তাই। আর এই যে বিসিএস এখন যে হচ্ছে, ধরো এর যে রেজাল্ট দিলে, এটা তো একটা বরাবরই চলে আসে, আজ বলে নয়, 2 বছর পর রেজাল্ট বেরোয়, এটা বরাবরই আসে। কিন্তু এখন একটা জিনিস প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে হাই কাট অফ বলে আমি বিসিএসে যাব না, রেজাল্ট দিলে হচ্ছে বলে আমি বিসিএসে যাব না। তার এই জিনিসগুলো কি সঠিক? মানে হাই কাট অফ বলে বিসিএসে যাব না, এগুলোর কোনটা স্টুডেন্টের কন্ট্রোলে আছে? স্টুডেন্টের কন্ট্রোলে আছে পড়াশোনা করা, স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করা, যে এই জায়গা থেকে এত আসতে পারে, এই জায়গা থেকে এত আসতে পারে। হাই কাট অফ হচ্ছে বেস্ট, ওয়েল অ্যান্ড গুড, হাই কাট অফই থাক। আমার তো তার থেকে একটা নম্বর বেশি চাই, আমার তো ফাইনালি গিয়ে একটা সিট চাই, ঠিক। আমার তো সব কটা সিট দরকার নেই। তাহলে সেই জিনিসটা নিয়ে ভাবি না। হাই কাট অফ, মানে প্রসিডিওরিয়াল ডিলে, এগুলোর কোনোটা তো আমার কন্ট্রোলে নেই, একেবারেই নেই। এবং কথা হচ্ছে যে ধরো হাই কাট অফ যদি হয়, ওই হাই কাট অফ তো ক্লিয়ার করবে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা, একদমই। যারা এবার অনেকে এখন অনেক কথা বলবে, সেই কথায় আমি যাচ্ছি না, কিন্তু ক্লিয়ার করবে তো পশ্চিমবঙ্গের ছেলেরাই। তাহলে আমি কেন সেটা হতে পারবো? এবং এটা হচ্ছে আরো একটা কথা, যেটা তুমি বললে যে আমি এর মধ্যে যাচ্ছি না, তার মধ্যেও ফ্যাক্টর হচ্ছে এই যে গোটা ফাসাদটা যেটা হচ্ছে, তার মধ্যে কি একটা ছেলেও নেই যে ছেলেটা সত্যি সত্যি খেটে পেয়েছে? একটা ছেলে কেন, বেশিরভাগ ছেলেই তো আছে যারা খেটে পেয়েছে। এক্স্যাক্টলি, বেশিরভাগ ছেলেই তো আছে খেটে পেয়েছে। তাহলে তাদের এফোর্টটাকে, তাদের সাকসেসটাকে আমরা কেন সেলিব্রেট করি? কারণ আমরা নেগেটিভিটিকে খুঁজি। তুমি ভাবো না, আমরাই তো নেগেটিভিটিকে খুঁজছি, তাহলে আমাদের নেগেটিভিটি কেন খাবে না? আমরা পজিটিভিটিকে খুঁজি, এই জিনিসটা হচ্ছে পজিটিভ ভাইবকে খুঁজি আমরা কখনো। এই জিনিসটা হচ্ছে মেন সমস্যা। মানে আমি জাস্ট কান্ট স্ট্যান্ড দিস, যে এই
হাই কাট অফ কেন হাই, হতেই পারে হাই কাট অফ। হ্যাঁ, মানে আগে সিজিএল এ যা কাট অফ ছিল এখন তার প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। তাই বলে কি লোকে সিজিএল দেওয়া বন্ধ করেছে? এখন সব থেকে বেশি সিজিএল পরীক্ষা, তাহলে বিসিএস এর ক্ষেত্রে সেটা কেন হবে না? সেটাই খাটতে বেশি হবে বলে। সেটাই, যদি খাটতেও বেশি তাহলে তোমার রিওয়ার্ডটাও তো বেশি, সেটা কেন তুমি দেখবে না? এটা হচ্ছে মেন। এই যে কথাটা বলেছো না, এটা সত্যি গুরুত্বপূর্ণ। আমিও তাই ভাবতাম যে আজকে একটা পরীক্ষায় কেন 36 বছর অবধি বয়স রাখবে। ওরা রেখেছে কারণ আছে, কারণ ঠিক যেরকমভাবে ছোটবেলায় সিলেবাস তৈরি করা হয় আমাদের, যে এই বয়সী বাচ্চাটার এই সিলেবাস দিলে ঠিক হবে, এটাও তো তাই। তাহলে তুমি এটা বুঝবে না যে আমার যখন আছে, কেন বয়সটা এরকম রেখেছে, তাহলে আমি কেন আমার শেষ অবধি ট্রাই করবো না? আমার কথা হচ্ছে এটাই, যে যদি করি তাহলে শেষ অবধি করবো, যদি না করি করবোই না। আমি কেন একটা অজুহাত দিয়ে সরে আসবো? প্রশ্নটা হচ্ছে কেন করবে না, তোমার তো না সহজে পাওয়া যায় না, তাই সহজে পাওয়া এবার যায়, মানে তারা ভাবছে যে হয়তো ব্যাংক, রেল এগুলো সহজে পাওয়া যাবে। কোনোটাই সহজে পাওয়া যায় না, মানে তোমাকে চাকরি দেওয়ার জন্য এটাই হচ্ছে কথা। কিন্তু এর মধ্যে তুমি যদি কম্পারেটিভ নিয়ে চিন্তা করতে, এটা একটু সহজ, ওটা একটু সহজ। সবার শেষে তোমাকে যেটা বলবো, যেই বিসিএস অ্যাসপিরেন্টদের জন্য, যারা এখন আসতে চাইছে তাদের জন্য কিছু কথা, এবং তার আগে আর একটা উত্তর তুমি দাও, সেটা হচ্ছে বিসিএস এর প্রিপারেশনটা ঠিক কোন সময় থেকে শুরু করা উচিত বলে তুমি মনে করো? কোন সময় থেকে বলতে গেলে মানে গ্র্যাজুয়েশনের পর থেকে, এইচএস থেকে, ক্লাস 10 থেকে, পোস্ট গ্র্যাজুয়েশনের পর থেকে, কখন? ক্লাস 10 থেকে ভাবনা চিন্তা করার মতো ক্ল্যারিটি আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের, মানে আমি আলটিমেটলি গিয়ে বিসিএস হব, এই ক্ল্যারিটি কজনের আছে এটা নিয়ে আমি খুব সন্দিহান। সুতরাং আমি এটা বলতে পারছি না। মানে বেসিক্যালি আমাদের বিসিএস নিয়ে লোকজন চিন্তা করা শুরু করে গ্র্যাজুয়েশনের পর থেকে, কারণ তারপরে একটা চাকরি দরকার, সেখানে পাচ্ছে না, তখন আর পোস্ট গ্রাজুয়েট করে নিই, তারপরে যেদিন থেকে তুমি ভাবছো সরকারি চাকরিতে আসছো সেদিন থেকেই না আসছে, সেটা যে কোনো সময়। সেটা যদি তোমার মনে হয় ক্লাস 10 এর পরে না আমি অমুকের পরে অমুক চাকরিটা করব, অমুকের পরে অমুক চাকরিটাই আমি জয়েন করব, আমি কলেজে ভর্তি হব, ভর্তি হয়ে পাস নেব, অনার্সে যাব না, আমি সাইমultaneously একটা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য চেষ্টা করব, সেটা যদি করো সেটা ওয়েল অ্যান্ড গুড। যদি গ্র্যাজুয়েশনের পর করো ওকে, যদি পোস্ট গ্র্যাজুয়েশনের পর করো সেটা তোমার ব্যাপার, তুমি কেন পোস্ট গ্র্যাজুয়েশন করবে তার যদি এনাফ জাস্টিফিকেশন তোমার কাছে থাকে করতেই পারো। বিশেষের জন্য কি বয়সটা বাধা হয়ে দাঁড়ায়? না, একেবারেই। 30 বছর 32 বছর বয়সে কি শুরু করা যেতে পারে? 35 বছর বয়সে কি শুরু করা যেতে পারে? আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবে। আমি একজনের, মানে আমার সাথেই পড়াশোনা করেছি, মানে আমরা গ্রুপ স্টাডি করেছি একসাথে, এরকম একজনের কথা বলছি। তিনি হচ্ছেন করবী ঘোষ। তো এই করবী ঘোষ শুরু করেছিলেন 29 বছর বয়সে, তখন বিসিএস কিন্তু 32 বছর পর্যন্ত দেওয়া যায়। 29 বছর বয়সে শুরু করে প্রথমবারের পরীক্ষা, 29 না 30 বছর বয়সে প্রথম বছরের পরীক্ষাতেই তিনি সিডিপিও পান এবং শেষ সুযোগে তিনি এমপ্লয়মেন্ট সার্ভিসে পান। সুতরাং ওনার ক্ষেত্রে যে ব্যাপারটা অসুবিধে হয়নি, তাহলে দেখতেই পাচ্ছি যে কোনো মানুষই করতে পারে, কারোর ক্ষেত্রেই হতে পারে না, যদি তার ইচ্ছাটা সঠিক থাকে, একদম প্রিপারেশন সঠিক থাকে, এবং যেটা বললে স্ট্র্যাটেজিটা সঠিক থাকে। আর স্টুডেন্টদের জন্য কিছু কথা বলো আজকালকার পরিস্থিতির উপর ভিত্তি করে। 1 নম্বর, পোস্ট করোনায় যে সিচুয়েশনটা এসছে সেই সময়টা কঠিন। এই কঠিন সময়টা অন্ততপক্ষে 2 থেকে 2.5 বছরের জন্য তোমাদের সঙ্গী হলো, যদি না কিছু মিরাকুলাস কিছু ঘটে, যেটা সুযোগ খুব কম। সুতরাং সরকারি চাকরির মার্কেটে এসে আমি কিছু করে উঠতে পারবো না, বিসিএস দিলে আমার কিছু হবে না, আমাকে অন্যদিকে চলে যেতে হবে, এই সমস্ত ভাবনা চিন্তা করার জায়গায় তুমি নেই। যদি এই ভাবনা চিন্তাগুলো ভীষণভাবে মার্কেট তোমার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এগুলো করার ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার বিলাসিতা তোমার নেই। সুতরাং তোমাকে যেটা করতে হবে, খুব মেন সমস্যা এখন যেটা হচ্ছে হাই কাট অফ। পড়াশোনাটা আগেও প্রচুর করতে হতো, সেটা তো এখনও আছে। হাই কাট অফ যেহেতু হয়ে গেছে, সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি ধরে নিচ্ছি যেটা কাট অফ তার থেকে আরও ভবিষ্যতে কাট অফ বাড়বে, কারণ আমাকে তার থেকে বেশি পেয়ে পুলিতে বলবে। আমি যা পেয়েছি পাবো বলে আগেকার দিনে হতো, তার থেকে বেশি পেতে হবে ভ্যাকেন্সি। এই জিনিসগুলো করতে গেলে আমি কোথায় কোথায় নাম্বার বাড়াতে পারবো, কোথায় কোথায় নাম্বার আমার আসে, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেখানে আমি কোন কোন জায়গা থেকে নাম্বার আসবে, সেটা করে সাম আপ করে আমি হিস্ট্রিতে এত নাম্বার বাড়াতে পারি, ভূগোলে এত নাম্বার বাড়াতে পারি, ইকোনমিক্সে এত বাড়বে, কনস্টিটিউশনে এত বাড়বে, ম্যাথ জিআইতে এত বাড়বে,
এরকম করে একটা জায়গায় এসে দাঁড়ালে, দিয়ে তারপর দেখা গেল যে না এখানে আমার হচ্ছে এই জিনিসটা, তারপরে দেখা গেল স্ট্র্যাটেজি করে যে না 135 যদি আমার তুলতে হয় তাহলে আমার এই জায়গা থেকে এত এত করে তুললে হবে। সেই জিনিসটা বারবার করে পরীক্ষা দিয়ে অ্যাপ্লাইটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখো। যখন তুমি দেখবে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হচ্ছে, বারবার মক পরীক্ষা দাও। সেই পরীক্ষা দেওয়ার পরে যখন দেখছো যে না মোটামুটি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, যে সত্যি সত্যি এই জায়গা থেকে আমি করে তুলে নিতে পারবো, সেই জায়গাতে চলে যাও। তারপরে আবার যখন মেন্স করছো সিমিলারলি এই পেপারে এত, এই পেপারে এত, এই করে করে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো, পুরো সেটআপটাই থাকবে হচ্ছে তোমার, মানে তুমি ভাববেই না তুমি যেগুলো মক পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা পরীক্ষাই যেন ফাইনাল। এরকমভাবে যদি তুমি পরীক্ষা দাও, প্রিপেয়ার হয়ে পরীক্ষা দাও, তাহলে এই বাধাগুলো তোমার জন্য বাধা হওয়ার কথা। এবং তুমি যেগুলো বললে আমি তার মধ্যে একটা পয়েন্ট খেয়াল করলাম, তুমি এখানে কখনোই বলোনি যে পরীক্ষার রেজাল্ট কবে দেবে, কবে পরীক্ষা হবে, এইসব ব্যাপারে মন দিও না, বরঞ্চ তোমার উপরে, তোমার নিজেকে কাল্টিভেট করার উপরে ওগুলো মন দাও। যে জিনিসগুলো আমার এখতিয়ারের বাইরে, আয়ত্তের বাইরে তো বাদ দাও, এখতিয়ারেরও বাইরে, কারণ ওইগুলো ভাবার জন্য সরকার আমাকে পয়সা করে দেয় না, উচিত নয়, উচিত নয়, এখতিয়ারের বাইরে, সুতরাং সেই জিনিস নিয়ে কেন ভাবতে যাবো। ঠিক ঠিক। তো শুভমদার সাথে আজকের আলাপচারিতা পর্ব এখানেই শেষ করছি। পরবর্তীকালে শুভমদাকে বিভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পারবো, আরও কিছু সুন্দর সুন্দর আলোচনার ইচ্ছা আমার রয়েছে। সময়টা যেহেতু তোমার কাছে বিরাট বড়, সময় বের করাটা মুশকিল, সেহেতু আবার কোনো একদিন সময় বের করে আমরা এরকম স্টুডেন্টরা যদি আরও কিছু প্রশ্ন করে তারা কমেন্টে জানাবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে তোমার সাথে আবার একদিন হাজির হবো। তুমিও খুব ভালো থেকো এবং থ্যাংক ইউ আমাদের এত সময় দেওয়ার জন্য। এভাবেই তুমি তোমার নিজেকে এগিয়ে নিয়ে যাও, আমাকে শেখাও, আরও অন্যদেরকে শেখাও। ওই আমি একটা কথা বলি যে শেখাটা না, শেখার ব্যাপারটা যেমন মিউচুয়াল সেরকম চেন সিস্টেম ঘটনা। আমি তোমার কাছ থেকে শিখছি মানে আমার সেটা শেখাতে হবে। যদি নিজে শিখে বসে নিলাম, নিজেরটা নিজে গুছিয়ে নিলাম, সেটা আমার মনে হয় না খুব একটা শেখা। শিক্ষা তো প্রবহমান। একদমই তাই, একদমই তাই। যাই হোক, সবাই খুব ভালো থাকুন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।